হাই স্টুডেন্টস, কেমন আছিস সবাই? সবাইকে আমাদের এসওই বাংলাতে স্বাগত। তো তোরা ক্লাস 11-এ যারা পড়ছিস তারা তো আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 1 ভিডিও তোরা কিন্তু পেয়ে গেছিস। তার মানে চ্যাপ্টার কিন্তু পুরোপুরি শেষ হয়নি। তো আজকে আসছে আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 2 লেকচার। ওকে, ও একটা কথা বলার দরকার, লাইক কিন্তু কম আসছে, শেয়ার কিন্তু কম হচ্ছে। তাই আমার তোদের কাছে আবদার, একটু বেশি বেশি করে লাইক করিস আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করিস, কারণ তোদের শেয়ারিং, তোদের লাইক আমার কাছে একটা ভীষণ বড় মোটিভেশনের কাজ করে। তাই তোদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু বেশি বেশি করে লাইক আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিস। ওকে, তো আজকের আমরা কি পড়বো? আজকের আমরা পড়বো আয়নিক ইকুইলিব্রিয়াম, বাংলায় যাকে বলে আয়নীয় সাম্যাবস্থা, যার পার্ট 1 লেকচার তোরা পেয়ে গেছিস। আজকে শুরু হতে চলেছে পার্ট 2 লেকচার। তো পার্ট 2 লেকচারে কি কি আলোচনা করব? আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলিসিস নিয়ে আলোচনা করব, বাফার দ্রবণ, বাফার সলিউশন নিয়ে আলোচনা করব, আর আলোচনা করব দ্রাব্যতা গুণফল অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চল শুরুটা করে দিই। চল। চল শুরু করে দিই। তো আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 2 লেকচার। চলো, ফার্স্ট আমরা পড়ব লবণের আর্দ্র বিশ্লেষণ। লেখাই আছে হাইড্রোলিসিস অফ সল্ট। হাইড্রোলিসিস অফ সল্ট কি? হাইড্রোলিসিস কি? আর্দ্র বিশ্লেষণ কি? তো চল একটু বুঝে নিই আর্দ্র বিশ্লেষণটি কি। চলো, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া। হ্যাঁ বেটা, এটাই আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া। জলের সঙ্গে বিক্রিয়া, তার মানে কোনো যৌগ বা কোনো লবণ যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখনই আমরা বলতে পারি সেই যৌগটি বা লবণটি আর্দ্র বিশ্লেষিত হয়েছে। যদি সেই যৌগটি এবং লবণটি যদি জলের সঙ্গে বিক্রিয়া না করে তাহলে আমরা বলবো লবণটি বা যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়নি, আর্দ্র বিশ্লেষিত হয়নি। তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে ফার্স্ট অফ অল কি? জলের সঙ্গে বিক্রিয়া। 2 নম্বর কি বলতে পারি? 2 নম্বর আমি বলতে পারি এটি একটি প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ কি? প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। তাহলে আর্দ্র বিশ্লেষণ কি? প্রশমন বিক্রিয়ার ঠিক বিপরীত বিক্রিয়াই হচ্ছে কি আমার আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, প্রশমন বিক্রিয়া কি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি? কি? অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশনকেই আমরা কি বলে থাকি? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া। তো অ্যাসিড বেস রিঅ্যাকশন মানে কি স্যার? তুমি এখানে নাও NaOH প্লাস দাও CH3COOH, তাহলে এটা বেস, এটা অ্যাসিড। প্রশমন বিক্রিয়া করে কি তৈরি করবে? সল্ট প্লাস ওয়াটার, অর্থাৎ CH3COONA সল্ট প্লাস কি? ওয়াটার, সোডিয়াম অ্যাসিটেট সল্ট প্লাস ওয়াটার। তাহলে আমি কি বলেছি? আর্দ্র বিশ্লেষণ কি? প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। বিপরীত বিক্রিয়া মানে, বিপরীত বিক্রিয়া মানে ঠিক এই দিকের বিক্রিয়া। বিপরীত বিক্রিয়া মানে প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া মানে CH3COONA প্লাস ওয়াটার তৈরি করছে কি? CH3COOH প্লাস NaOH। তাহলে এটা কি? প্রশমন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া, তাকেই আমরা কি বলে থাকি? আর্দ্র বিশ্লেষণ। দেখ, সল্ট ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করছে, করে তৈরি করছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস তৈরি করছে। তাহলে সল্ট কার সঙ্গে বিক্রিয়া করছে? ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করছে। আর সল্ট যখনই ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করবে তখনই আমি তাকে কি বলবো? লবণের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস অফ সল্ট। হাইড্রোলিসিস অফ সল্ট। এবার আমরা এর একটু মেকানিজম দেখি।
হাইড্রোলিসিস কিভাবে হয়, হাইড্রোলিসিস কিভাবে হয় তার মেকানিজমটা একটু দেখে নিই। মেকানিজম, হাইড্রোলিসিস কিভাবে হয়, চল দেখি হাইড্রোলিসিস কিভাবে হয়। হাইড্রোলিসিস কিভাবে হয়, তো আমি একটা সল্ট নিচ্ছি PQ, আমি একটা সল্ট নিলাম সলিড PQ। তো PQকে যখন জলে দিবি, PQকে যখন জলে দিবি অর্থাৎ জলে দ্রবীভূত করবি, সঙ্গে সঙ্গে তৈরি হবে কি PQ অ্যাকোয়াস। তো যখনই PQ এর সাথে জল যোগ করলাম ও সলিড স্টেট থেকে কোথায় চলে গেল, অ্যাকোয়াস স্টেটে চলে গেল। কোথায় চলে গেল, অ্যাকোয়াস স্টেটে। এবং এই জলীয় PQ, এই জলীয় PQ তারপরে কি হবে, আয়নে ভাঙবে, আয়নে ভেঙে তৈরি করবে P প্লাস অ্যাকোয়াস প্লাস কিউ মাইনাস অ্যাকোয়াস, অর্থাৎ ও আয়নে ভেঙে যাবে, জলীয় দ্রবণে কি হয়ে যাবে, আয়নে ভেঙে যাবে। আচ্ছা বেটা, একে কি আমি আর্দ্র বিশ্লেষণ বলবো? একে এই যে লিখেছি সলিড PQ, জল যোগ করলাম, প্রথমে জলীয় PQতে পরিণত হলো, তারপর সেই জলীয় PQ জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হলো হয়ে P প্লাস AQ প্লাস কিউ মাইনাস AQতে কনভার্ট হলো। এই যে ফেনোমেননটি ঘটলো, এই যে ঘটনাটি ঘটলো, একে কি আমি আর্দ্র বিশ্লেষণ বলবো? কি মনে হচ্ছে, আর্দ্র বিশ্লেষণ বলবো? আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ কখন বলবো? যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে। তো এখানে কোথাও জলের সঙ্গে বিক্রিয়া করা হয়েছে না, কি করা হয়েছে, PQকে জলের মধ্যে দিয়েছি, P প্লাস আর কিউ মাইনাস আয়নে ভেঙে গেছে। এখানে কোথাও লবণটি জলের সঙ্গে বিক্রিয়া করছে এটা বোঝাচ্ছে না, তো এটাকে আর্দ্র বিশ্লেষণ বলা হয় না, এটাকে আর্দ্র বিশ্লেষণ বলা হয় না। তাহলে স্যার এটাকে কি বলবো? এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ না বলে এটাকে কি বলবো? তো এটাকেই বলা হয় দ্রবীভবন, এটাকেই বলা হয় দ্রবীভবন বা ডিসসলিউশন, ডিসসলিউশন, এটাকেই বলা হয় দ্রবীভবন বা ডিসসলিউশন। একে আর্দ্র বিশ্লেষণ বলে না। তাহলে স্যার আর্দ্র বিশ্লেষণ কখন বলবো? এই যে PQ সল্ট তুমি নিয়েছো, তার বিয়োজনে যে P প্লাস এবং কিউ মাইনাস আয়ন তৈরি হচ্ছে, এই P প্লাস, এই P প্লাস, এই P প্লাস যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, তখনই আমি বলবো লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়েছে। তো যখন ক্যাটায়ন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন এটার নাম হয়ে যাবে ক্যাটায়নিক হাইড্রোলিসিস। তখন এটাকে কি বলবো, ক্যাটায়নিক হাইড্রোলিসিস। আবার যখন এই যে কিউ মাইনাস, এই যে কিউ মাইনাস তৈরি হয়েছে, এই কিউ মাইনাস যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখনও আমি বলবো লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়েছে। তার মানে লবণের বিয়োজনে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তখনই আমি বলবো লবণটি আর্দ্র বিশ্লেষিত হয়েছে, লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়েছে। যদি এই ক্যাটায়ন এবং অ্যানায়ন জলের সঙ্গে বিক্রিয়া না করে তখনই আমি বলবো লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়নি, হয়নি। তাহলে যখন অ্যানায়ন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন সেই ধরনের হাইড্রোলিসিসকে বলা হয় অ্যানায়নিক হাইড্রোলিসিস, অ্যানায়নিক হাইড্রোলিসিস। আর কি হতে পারে স্যার? আচ্ছা, পি আর কিউ, পি অর কিউ বা পি অর কিউ বললে লাভ নেই, পি অ্যান্ড কিউ মাইনাস জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে শুধু ক্যাটায়ন জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অথবা শুধু অ্যানায়ন জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অথবা ক্যাটায়ন এবং অ্যানায়ন বোথ জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে, তখনও আমি তাকে বলবো হাইড্রোলিসিস। তাহলে এই হাইড্রোলিসিসকে কি বলবো? যেখানে ক্যাটায়নও জলের সঙ্গে বিক্রিয়া করছে, অ্যানায়নও জলের সঙ্গে বিক্রিয়া করছে, তো তাকে বলবো ক্যাটায়নিক হাইড্রোলিসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস। তাহলে এই হাইড্রোলিসিসকে কি বলবো? ক্যাটায়নিক হাইড্রোলিসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস। আচ্ছা, যদি পি প্লাস অর কিউ মাইনাস কেউ যদি জলের সঙ্গে বিক্রিয়া না করে, যদি জলের সঙ্গে বিক্রিয়া না করে তখন বলবো আর যাই হোক আর্দ্র বিশ্লেষিত হয়নি, আর যাই হোক লবণটি আর্দ্র বিশ্লেষিত হয়নি, হয়নি, আর্দ্র বিশ্লেষিত হয়নি। হলো? তো এবার দেখা যাক এই ক্যাটায়নিক হাইড্রোলিসিসের ফলে কি প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো দেখো ক্যাটায়নিক হাইড্রোলিসিসের ফলে আমরা কি প্রোডাক্ট পাচ্ছি। তো দেখো জল, জল মানে তুমি এটাকে ভাবতে পারো H প্লাস OH মাইনাস, এইভাবে ভাবতে পারো। তাহলে প্লাস
নিশ্চয়ই প্লাস এইচ প্লাসকে ভালোবাসবে না। তো প্লাস কাকে ভালোবাসবে? প্লাস কাকে ভালোবাসবে? OH মাইনাসকে ভালোবাসবে। তাহলে তৈরি হবে কি POH, তৈরি হবে কি POH প্লাস তৈরি হবে কি H প্লাস। তাহলে ক্যাটায়নিক হাইড্রোলিসিসের ফলে জলীয় দ্রবণে তুমি কি পাচ্ছ? জলীয় দ্রবণে H প্লাস আয়নের আধিক্য ঘটছে। আর জলীয় দ্রবণে যদি H প্লাস আয়নের আধিক্য ঘটে তাহলে জলীয় দ্রবণটা কি হয়ে যাবে? আম্লিক হয়ে যাবে। অর্থাৎ ক্যাটায়নিক হাইড্রোলিসিসের ফলে জলীয় দ্রবণ কি হয়ে যায়? আম্লিক হয়ে যায়, কারণ দ্রবণে H প্লাস আয়নের আধিক্য ঘটে। জলীয় দ্রবণ কি হয়ে যায়? অ্যাসিডিক হয়ে যায় বা আম্লিক হয়ে যায়, কারণ জলীয় দ্রবণে H প্লাস আয়নের আধিক্য ঘটে। এবার যখন অ্যানায়নিক হাইড্রোলিসিস হবে তখন তুমি কি পাবে? অ্যানায়নিক হাইড্রোলিসিসের সময় তো মাইনাস নিশ্চয়ই মাইনাসকে পছন্দ করবে না, মাইনাস পছন্দ করবে প্লাসকে। তাহলে কিউ মাইনাস যদি এইচ প্লাসকে পছন্দ করে তাহলে তোমার তৈরি হচ্ছে কি QH প্লাস প্লাস QH প্লাস পড়ে থাকছে কি OH মাইনাস OH মাইনাস OH মাইনাস OH মাইনাস। অর্থাৎ জলীয় দ্রবণে OH মাইনাসের আধিক্য ঘটছে। তাহলে জলীয় দ্রবণে যদি OH মাইনাসের আধিক্য ঘটে তাহলে জলীয় দ্রবণ কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে স্যার, ক্ষারীয় হয়ে যাবে। তাহলে জলীয় দ্রবণ কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে। এবার যখন ক্যাটায়নিক হাইড্রোলিসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস হবে তখন জলীয় দ্রবণ আম্লিকও হতে পারে, জলীয় দ্রবণ ক্ষারীয় হতে পারে। তাহলে এই অবস্থায় জলীয় দ্রবণ আম্লিক হতে পারে বা ক্ষারীয় হতে পারে, আম্লিক বা ক্ষারীয় প্রকৃতির হতে পারে, ক্ষারীয় প্রকৃতির হতে পারে। এবার জলীয় দ্রবণ আম্লিক হবে না ক্ষারীয় হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে এখানে যে অ্যাসিড আর বেস তৈরি হবে। আর্দ্র বিশ্লেষণের ফলে কি তৈরি হয়? অ্যাসিড আর বেস। আর্দ্র বিশ্লেষণের ফলে প্রোডাক্ট হিসাবে তৈরি হয় অ্যাসিড আর বেস, অ্যাসিড আর বেস। তাহলে এখানে যে অ্যাসিড আর যে বেসটা তৈরি হবে তাদের বিয়োজন ধ্রুবক বা আয়নায়ন ধ্রুবকের ওপর ডিপেন্ড করবে জলীয় দ্রবণটি আম্লিক হবে না ক্ষারীয় হবে। মানে এখানে যে অ্যাসিড আর বেসটা তৈরি হলো তার মধ্যে যদি দেখা যায় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বেশি, তার মানে জলীয় দ্রবণে H প্লাস আয়নের আধিক্য ঘটবে, তার মানে জলীয় দ্রবণ কী হবে? আম্লিক হবে। আর যদি দেখা যায় যে অ্যাসিড আর বেসটা তৈরি হচ্ছে তার মধ্যে বেসের বিয়োজন ধ্রুবকের মান বেশি, তো বেসের বিয়োজন ধ্রুবকের মান বেশি মানে বেস জলীয় দ্রবণে বেশি বেশি করে বিয়োজিত হবে, তার মানে জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের আধিক্য ঘটবে। অর্থাৎ জলীয় দ্রবণ তখন কি হয়ে যাবে? ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে। তার মানে যখন ক্যাটায়নিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস হবে, যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন জলীয় দ্রবণ আম্লিক হবে না ক্ষারীয় হবে সেটা ডিপেন্ড করবে এখানে যে অ্যাসিড আর বেস তৈরি হয়েছে, এখানে প্রোডাক্ট হিসাবে যে অ্যাসিড আর বেস তৈরি হবে তার বিয়োজন ধ্রুবকের ওপর। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বেশি হলে জলীয় দ্রবণটি আম্লিক হয়ে যাবে, বেসের বিয়োজন ধ্রুবক বেশি হলে জলীয় দ্রবণটা কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে। আর যদি দেখা যায় ক্যাটায়ন এবং অ্যানায়ন কেউই ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করছে না তখন লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না। তো এটাই হচ্ছে মেকানিজম অফ হাইড্রোলিসিস। তাহলে আমরা দেখলাম লবণ যদি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় তাহলে হয় জলীয় দ্রবণ আম্লিক হবে, নয় জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হবে। তো চলো এবার ডেফিনেশনটা দেখে নিই। ডেফিনেশনটা দেখো। তো ডেফিনেশনে কি বলছে? কোনো লবণের জলীয় দ্রবণে লবণের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়ন বা উভয়ই, দেখ এই কথাগুলোই তো আমি বুঝিয়েছি, যে বিক্রিয়ার মাধ্যমে দ্রবণে H প্লাস আর OH মাইনাস আয়নের আধিক্য ঘটিয়ে দেখ দ্রবণটির প্রকৃতি আম্লিক বা ক্ষারীয় করে, সেই বিক্রিয়াকেই কি বলা হয়? লবণের আর্দ্র বিশ্লেষণ। তো কিছুক্ষণ আগে যে কথাটাই বললাম সেটাই ডেফিনেশনে লেখা আছে, কিছুক্ষণ আগে যে কথাটাই বলেছি সেটাই ডেফিনেশনে লেখা আছে। অর্থাৎ লবণটিকে জলীয় দ্রবণে দিলে লবণের বিয়োজনে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হবে সেটা জলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে দ্রবণে হয় H প্লাস আয়নের আধিক্য ঘটাবে অথবা জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের আধিক্য ঘটাবে। অর্থাৎ জলীয় দ্রবণকেও আম্লিক করে তুলবে অথবা জলীয় দ্রবণকে ক্ষারীয় করে তুলবে। তো এই ঘটনাটাকেই আমরা কি বলি? লবণের আর্দ্র বিশ্লেষণ। নেক্সট, তাহলে আমরা লবণের আর্দ্র বিশ্লেষণ কি বুঝে গেলাম, মেকানিজমও বুঝে গেলাম। এবার
আমরা টাইপ অফ হাইড্রোলিসিস পড়ব, টাইপ অফ হাইড্রোলিসিস। তো ফার্স্ট টাইপ কি পড়ব? তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার থেকে উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ। তাহলে এবার আমরা চেক করব তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারক থেকে যে লবণগুলি উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না। তো প্রথমে আমরা উদাহরণ পড়ে নেব। কিসের উদাহরণ পড়ব স্যার? কিসের উদাহরণ পড়ব? তো আমরা প্রথমে দেখব তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে উৎপন্ন লবণ কারা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ কারা? কারা? NaCl, কারা? KCl, কারা? Na2SO4, কারা? KNO3 ইত্যাদি ইত্যাদি। এরাই হচ্ছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ। এরাই হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ। এবং মনে রাখবি যে সমস্ত লবণ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন হয় সেই সমস্তই লবণ জলীয় দ্রবণের সঙ্গে মানে জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারকই উৎপন্ন করবে। তাহলে কি বললাম? যে লবণটি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকে উৎপন্ন হচ্ছে সেই লবণটি জলের সঙ্গে বিক্রিয়া করে ওই তীব্র অ্যাসিড এবং ওই তীব্র ক্ষারকই কী করবে? উৎপন্ন করবে। তো চল দেখি। তো আমি NaCl নিয়ে কাজ করছি। তো আমরা NaCl নিয়ে দেখব। NaCl একটা কি? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ। স্যার কি করে আপনি বলছেন যে NaCl তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ? দেখেই নে। NaCl কি করে তৈরি করবি? NaOH প্লাস HCl দিলে কি তৈরি হবে? NaCl প্লাস ওয়াটার। তো এটা কি? তীব্র ক্ষারক, এটা কি? তীব্র অ্যাসিড। তাহলে NaClটা কোথা থেকে তৈরি হলো? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকেই তৈরি হলো। তাহলে NaCl কোথা থেকে তৈরি হলো? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক থেকে তৈরি হলো। তাহলে NaCl জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? এই তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারকই তৈরি করবে। ওকে, NaCl জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকই তৈরি করবে। তাহলে NaCl ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? তীব্র অ্যাসিড NaOH তৈরি করবে প্লাস HCl তৈরি করবে প্লাস তীব্র ক্ষারক NaOH আর তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে সে এইভাবে ভাঙবি। জলটাকে তুই H প্লাস OH মাইনাসে ভেঙে নে আর এটাকে Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে নে। এবার Na প্লাস কাকে পছন্দ করবে? OH মাইনাসকে, তৈরি হবে NaOH। H প্লাস কাকে পছন্দ করবে? Cl মাইনাসকে, তৈরি হবে HCl। তো এইভাবেও তুই ভাঙতে পারিস, এইভাবেও তুই প্রোডাক্ট তৈরি করতে পারিস। KCl, ওকে, ঠিক আছে। এবার দেখ এবার NaCl কি? NaCl কি? একটা লবণ। আর মনে রাখবি লবণ মানেই সে জলীয় দ্রবণে 100% আয়নে বিয়োজিত হবে। লবণ মানেই সে জলীয় দ্রবণে 100% আয়নে বিয়োজিত হবে। তাহলে NaCl জলীয় দ্রবণে Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাবে। Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে যাবে। জল যেরকম আছে সেরকম থাকবে, তীর চিহ্ন। এবার দেখ NaOH একটা তীব্র অ্যাসিড, আর আমরা জানি তীব্র অ্যাসিড মানেই সে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে সে জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে NaOH জলীয় দ্রবণে Na প্লাস আর OH মাইনাস আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। মনে রাখবি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানেই সে জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে NaOH Na প্লাস আর OH মাইনাস আয়ন রূপেই জলীয় দ্রবণে এক্সিস্ট করবে। HCl তীব্র অ্যাসিড মানেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানেই জলীয় দ্রবণে কি হবে? আয়নে ভাঙবে। H প্লাস Cl মাইনাস আয়নে ভেঙে গেল। এবার দেখ কি ক্যান্সেল আউট হচ্ছে, দেখ Na প্লাস কেটে গেল, Cl মাইনাস কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে শুধুমাত্র H2O ভেঙে তৈরি হচ্ছে কি? সমসংখ্যক H প্লাস আর সমসংখ্যক OH মাইনাস, H প্লাস আর OH মাইনাস। তাহলে এবার বল তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারক থেকে যে লবণটি তৈরি হলো সেটা কি আর্দ্র বিশ্লেষিত হলো? না স্যার, আর্দ্র বিশ্লেষিত হলো না, কারণ এখানে কেউই
অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন কেউই জলের সঙ্গে বিক্রিয়া করছে না। ক্যাটায়ন অথবা অ্যানায়ন কেউই জলের সঙ্গে বিক্রিয়া করছে না। শুধুমাত্র কি হচ্ছে? শুধুমাত্র জলের বিয়োজন হচ্ছে। শুধুমাত্র কি হচ্ছে? শুধুমাত্র জলের বিয়োজন হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণের ক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে? জলের বিয়োজন হচ্ছে। এখানে কোনো আর্দ্র বিশ্লেষণ হচ্ছে না, কারণ কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন জলের সঙ্গে বিক্রিয়া করছে না। শুধুমাত্র জলের ডিসোসিয়েশন হচ্ছে, জলের ডিসোসিয়েশন হচ্ছে। তার মানে এখান থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না। কারণ কোনো ক্যাটায়ন মানে লবণের কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন মানে NaCl এর Na+ আর Cl- জলের সঙ্গে বিক্রিয়া করছে না। শুধুমাত্র কি হচ্ছে? জলের ডিসোসিয়েশন হচ্ছে, অর্থাৎ জল ভেঙে H+ আর OH- তৈরি হচ্ছে, এর বাইরে কিচ্ছু হচ্ছে না। তাহলে উৎপন্ন লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না। আর্দ্র বিশ্লেষিত হয় না। শুধুমাত্র কি হয়? জলের বিয়োজন। তাহলে জলের বিয়োজনে কি করছে? সমসংখ্যক H+ আর সমসংখ্যক OH- আয়ন উৎপন্ন করছে। তাহলে যেহেতু জলীয় দ্রবণে সমসংখ্যক H+ আর সমসংখ্যক OH- আয়ন আছে, তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? প্রশম হবে। জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? তাহলে এই ধরনের লবণের জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম হয়। কারণ শুধুমাত্র জলের বিয়োজন ঘটছে। শুধুমাত্র জলের বিয়োজনে সমসংখ্যক H+ আর সমসংখ্যক OH- আয়ন গঠন করছে। তার মানে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? প্রশম হবে। অর্থাৎ pH কত হবে? স্যার pH = 7 হবে। pH = 7 হবে। অর্থাৎ আমরা জানলাম তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে যে লবণগুলি উৎপন্ন হয় তারা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না এবং জলীয় দ্রবণের pH কি হয়? 7 হয়। নেক্সট মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ। তো আগে দেখি যে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারক থেকে যে লবণগুলি উৎপন্ন হয় তাদের উদাহরণ কি? উদাহরণ যেমন CH3COONA, CH3COONA, H2CO3 নয়, Na2CO3 আর কি KCN ইত্যাদি। তাহলে এই সমস্ত লবণগুলি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকেই উৎপন্ন হয়েছে। তো আমি এবার দেখব এই লবণগুলি কি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না। তো তার জন্য আমি কি করছি? তার জন্য আমি এই সল্টটাকে নিচ্ছি। এই সল্টটাকে নিয়ে আমি কি করব? পরীক্ষা করে দেখব যে এই জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না। তো দেখো সল্ট CH3COONA, যেহেতু এই লবণটি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন হয়েছে, তাই যখনই এর মধ্যে জল যোগ করবি ও মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারকই উৎপন্ন করবে। তাহলে এর সঙ্গে জল যোগ করলে কি হবে? আমি কি বলেছি কিভাবে মনে রাখবি? জলটাকে এইভাবে H+ OH- ভাঙবি, আর এখানে কি Na+ আর CH3COO-। তাহলে Na+ কার সঙ্গে যুক্ত হবে? OH- এর সঙ্গে যুক্ত হবে, NaOH তৈরি করবে, আর CH3COO- H+ এর সঙ্গে যুক্ত হবে, তৈরি করবে CH3COOH। তাহলে আমার কি তৈরি হচ্ছে? আমার তৈরি হচ্ছে একটা মৃদু অ্যাসিড CH3COOH এবং আমার তৈরি হচ্ছে NaOH, একটা স্ট্রং বেস। তাহলে Sb মানে বোঝাচ্ছে স্ট্রং বেস, Wa মানে বোঝাচ্ছে উইক অ্যাসিড। তাহলে আমার একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস কি হচ্ছে? তৈরি হচ্ছে। এবার লবণ মানেই কি বলেছি? জলীয় দ্রবণে কি হবে? আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে আয়নে ভাঙলে কি তৈরি করবে? বা তাহলে CH3COONA আয়নে ভাঙলে কি হবে? CH3COO- Na+, জল তো আয়নে ভাঙবে না। নেক্সট মৃদু অ্যাসিড
মৃদু অ্যাসিড মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর আমরা জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলি আংশিকভাবে জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকে, মানে ওরা জলীয় দ্রবণে আয়নে ভাঙে না বললেই চলে, ওরা জলীয় দ্রবণে আয়নে ভাঙে না বললেই চলে, অর্থাৎ ওরা অণু হিসাবেই এক্সিস্ট করে, ওরা জলীয় দ্রবণে অণু হিসাবেই এক্সিস্ট করে, কারণ ওরা হচ্ছে উইক অ্যাসিড। জলীয় দ্রবণে ওর বিয়োজন মাত্রা এতটাই কম, ও জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকে না, ওরা অণু অবস্থাতেই এক্সিস্ট করে। এবার স্ট্রং বেস, স্ট্রং বেস মানেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানেই ও যে কোনো গাঢ়ত্বে জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে NaOH কী হবে? আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে, কারণ ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার দেখ কী কী ক্যান্সেল আউট হচ্ছে, Na+ কেটে দিবি, আর কিছু কাটছে না। তাহলে আমার তৈরি হচ্ছে কি? তাহলে আমার হচ্ছে CH3COO- একটা অ্যানায়ন প্লাস ওয়াটার জলের সঙ্গে বিক্রিয়া করছে, করে কি তৈরি করছে? CH3COOH প্লাস কি তৈরি হচ্ছে? OH-। এটা কি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হলো? হ্যাঁ স্যার, এটা জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়েছে, কারণ এখানে লবণের বিয়োজনে যে এখানে লবণের বিয়োজনে যে CH3COO- তৈরি হয়েছে সেটা জলের সঙ্গে বিক্রিয়া করছে, আর জলের সঙ্গে বিক্রিয়া করছে মানেই সে আর্দ্র বিশ্লেষিত হয়েছে, যেহেতু অ্যানায়ন জলের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে এই ধরনের আর্দ্র বিশ্লেষণকে আমরা কি বলবো? অ্যানায়নিক হাইড্রোলিসিস। আমরা তো শিখেছি অ্যানায়নিক হাইড্রোলিসিস। কোথায় শিখেছি? আজকেরই তো শিখেছি আমরা। এই যে অ্যানায়ন যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন আমরা তাকে কি বলি? অ্যানায়নিক হাইড্রোলিসিস। এবং অ্যানায়ন যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব বেশি হয়, তার ফলে জলীয় দ্রবণের প্রকৃতি কি হয়? ক্ষারীয় হয়। তাহলে অ্যানায়নিক হাইড্রোলিসিস হলে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারকীয় হবে। তাহলে আমাকে বল, এখানে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারকীয় হবে, কারণ জলীয় দ্রবণে OH- সংখ্যার আয়নের সংখ্যার কি ঘটেছে? আধিক্য ঘটেছে। OH- আয়নের কি ঘটেছে? আধিক্য ঘটেছে, অর্থাৎ OH- আয়নের গাঢ়ত্ব কি আছে? বেশি আছে, অর্থাৎ জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। তাহলে এই ধরনের লবণের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারকীয় হবে। জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারকীয় হবে। অর্থাৎ পিএইচ, তাহলে পিএইচ কি হবে? 7 থেকে বেশি হবে। এবার পরীক্ষায় আর কি চাইতে পারে? পরীক্ষায় বলবে এই ধরনের লবণের জলীয় দ্রবণের পিএইচ নির্ণয় করো। তো তোকে পিএইচ বার করার কোনো ফর্মুলা ডিরাইভ করতে হবে না, জাস্ট তোকে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পিএইচ বার করার ফর্মুলা কি? পিএইচ বার করার ফর্মুলা হচ্ছে পিএইচ ইজিক্যাল টু 7 থেকে বেশি হবে, তাই 7 প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ সি, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে তুমি এই ধরনের লবণের জলীয় দ্রবণের পিএইচ কি করতে পারো? বার করতে পারো। এই পিএইচ বার করার ফর্মুলা তোমাকে ডিরাইভ করতে হবে না, জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক দেবে এবং সেই অঙ্ক তুমি এই ফর্মুলার সাহায্যে ফেললেই হয়ে যাবে। পিকে এটা কি? তো পিকে এটা কি জানতে গেলে আমার আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 1 এর ভিডিওটা তোমাকে একবার দেখতে হবে, কারণ সেখানে আমি পিকেএ, পিকেবি, পিকেডাব্লিউ এই ওয়ার্ডগুলো বুঝিয়ে দিয়েছি। আমি ওই আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 1-এ আমি পিকেএ, পিকেবি এই জিনিসগুলো কি করেছি? বুঝিয়ে দিয়েছি। পিকেএ, পিকেবি, পিকেডাব্লিউ এই জিনিসগুলো আমি ওইখানটায় বুঝিয়ে দিয়েছি, তাই এখানে আমি আলোচনা করব না। তবু আমি একটু বলে যাচ্ছি পিকেএ কি। কে এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে পিকে এটা কি? তো পিকে বার করার ফর্মুলা হচ্ছে -log10K। জিনিসটা কি আমি বুঝিয়ে দিয়েছি আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 1 লেকচার, তো এর জন্য তোমাকে পার্ট 1 লেকচারটি পড়তে হবে। চলো নেক্সট আমরা পড়ব
আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তো চলো তো নেক্সট আমরা পড়ব মৃদু ক্ষারক ও তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন লবণের জলীয় দ্রবণের আর্দ্র বিশ্লেষণ। তাহলে আগেরটা কি পড়েছি? আগেরটা আমরা পড়েছি মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক। এবার আমরা কি পড়ছি? এবার আমরা পড়ছি মৃদু ক্ষারক আর তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন লবণের জলীয় দ্রবণের আর্দ্র বিশ্লেষণ। চলো, তো প্রথমে আমরা দেখি এই ধরনের লবণের উদাহরণ কি কি। এই ধরনের লবণের উদাহরণ মানে মৃদু ক্ষারক আর তীব্র অ্যাসিড থেকে কি কি ধরনের লবণ তৈরি হতে পারে। প্রথম হচ্ছে NH4Cl, FeCl3 হলো, তারপরে CuSO4 এটসেট্রা ইত্যাদি। তো চলো এবার আমরা দেখি এই ধরনের লবণগুলি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না আর্দ্র বিশ্লেষিত হয় না। তো তার জন্য আমি কি করছি? তার জন্য আমি FeCl3 নিয়ে কাজ করছি। তো FeCl3 নিলাম। তাহলে যেহেতু এটা মৃদু ক্ষারক ও তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে, তাই জলের সঙ্গে বিক্রিয়া করে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারকই তৈরি করবে। তাহলে FeCl3 যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখনও কি তৈরি করবে? তখনও তৈরি করবে FeOH3, একটা উইক বেস, প্লাস তৈরি করবে HCl, একটা স্ট্রং অ্যাসিড, একটা মৃদু ক্ষারক এবং একটা স্ট্রং অ্যাসিড উৎপন্ন করবে। তো আমি কি করছি? এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 3 দিয়ে দিলেই ব্যালেন্স হয়ে যাবে। কি হবে? ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি সবসময় বলে থাকি লবণ মানেই সে জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকে। তাহলে এটা আয়নে ভাঙলে কি হবে? FeCl3 আয়নে ভাঙলে হবে Fe3 প্লাস 3Cl মাইনাস, প্লাস কি হবে? প্লাস 3 ওয়াটার থেকে কি তৈরি হবে? উইক বেস। তো উইক বেস মানেই কি? মৃদু ক্ষারক মানেই সে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর আমি বলেছি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে বিয়োজন মাত্রা কি? অত্যন্ত কম। তো বিয়োজন মাত্রা অত্যন্ত কম হওয়ার জন্য এরা জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে না, এরা জলীয় দ্রবণে আণবিক অবস্থায় থাকবে। তো আণবিক অবস্থায় থাকবে মানে FeOH3 রূপেই জলীয় দ্রবণে এক্সিস্ট করবে। স্ট্রং অ্যাসিড HCl কি? স্ট্রং অ্যাসিড। তীব্র অ্যাসিড মানেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানেই জলীয় দ্রবণে 100% আয়নে ভেঙে যাবে, অর্থাৎ এরা আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে, H+Cl- হলো। এবার কি কি ক্যান্সেল আউট হচ্ছে? Cl- ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি? দেখ, পড়ে থাকছে Fe3 প্লাস কি 3 ওয়াটার, তীর চিহ্ন, কি তৈরি হচ্ছে? FeOH3 প্লাস H+। আচ্ছা, এখানে 3HCl হবে, হ্যাঁ এখানে 3HCl হবে, এটা 3, ওকে, এখানে 3H+। ওকে, তাহলে দেখো যেহেতু এখানে ক্যাটায়ন জলের সঙ্গে বিক্রিয়া করছে, ক্যাটায়ন যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তাকে আমরা কি বলি? ক্যাটায়নিক হাইড্রোলিসিস। এই তো আমরা শিখে নিয়েছি আগেই, ক্যাটায়ন যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন তাকে আমরা কি বলি? ক্যাটায়নিক হাইড্রোলিসিস। এই যে ক্যাটায়ন যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তখন তাকে আমরা বলছি ক্যাটায়নিক হাইড্রোলিসিস। তো ক্যাটায়নিক হাইড্রোলিসিসে কি হয়? জলীয় দ্রবণে H+ আয়নের আধিক্য ঘটে, অর্থাৎ জলীয় দ্রবণের প্রকৃতি কি হয়? আম্লিক হয়। তাহলে এক্ষেত্রেও কি হবে? এক্ষেত্রেও যেহেতু জলীয় দ্রবণে H+ আয়নের আধিক্য ঘটেছে, তাহলে এই ধরনের লবণের জলীয় দ্রবণ কি হবে? আম্লিক হবে। তাহলে এই ধরনের লবণের জলীয় দ্রবণ কি হবে? আম্লিক হবে। তার জলীয় দ্রবণ আম্লিক মানে পিএইচ ভ্যালু কত হবে? 7 থেকে কম হবে। পিএইচ ভ্যালু কি হবে? 7 থেকে কম হবে। তার মানে আমরা দেখলাম
এই ধরনের লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হচ্ছে এবং এই আর্দ্র বিশ্লেষণকে আমরা বলছি ক্যাটায়নিক হাইড্রোলিসিস। এবং এই ধরনের লবণের জলীয় দ্রবণ কি হচ্ছে, আম্লিক হচ্ছে, pH <7। তাহলে pH বার করার ফর্মুলা কি, তাহলে এক্ষেত্রেও pH বার করার একটা ফর্মুলা আছে। তো pH বার করার ফর্মুলা হচ্ছে pH 7 থেকে কম তাই 7 মাইনাস 7 থেকে কম তাই 7 মাইনাস 7 মাইনাস হাফ PKB মাইনাস হাফ লগ সি। তাহলে কি হবে 7 মাইনাস হাফ PKB মাইনাস হাফ লগ সি। সিটা কি মোলার গাঢ়ত্ব, কেবিটা কি ক্ষারকের বিয়োজন ধ্রুবক। তাহলে পিকেবিটা কি, পিকেবি হচ্ছে এটা মাইনাস লগ 10 কেবি। কোথায় পড়ানো হয়েছে, আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট 1 লেকচারে আমি এটাকে পড়িয়ে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে এই ধরনের লবণের পিএইচ বার করার ফর্মুলা, পিএইচ বার করার ফর্মুলা। অঙ্ক দিলে এই ফর্মুলা ইউজ করবে, অঙ্ক সহজেই বেরিয়ে যাবে। নেক্সট এবার আমরা পড়ব মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক থেকে উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ। তো দেখি এরা কি কি এই ধরনের লবণ আছে, উদাহরণ কি মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক থেকে কি কি ধরনের লবণ উৎপন্ন হতে পারে, উদাহরণ কি। তো ফার্স্ট উদাহরণ এটা CH3COONH4 বা HCOONH4 বা NH4 CO3। তাহলে এই ধরনের লবণগুলোই কি হচ্ছে, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক থেকে তৈরি হচ্ছে ইত্যাদি। হলো। তো এবার আমরা দেখি এই লবণগুলি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে না আর্দ্র বিশ্লেষিত হবে না। তো তার জন্য আমি নিচ্ছি এই লবণটা অ্যামোনিয়াম অ্যাসিটেট। তো CH3COONH4। আমরা জানি যেহেতু লবণটা মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক থেকে উৎপন্ন হয়েছে তাই জলের সঙ্গে বিক্রিয়া করে মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারকই তৈরি করবে। তাহলে জল, তো আমি বলেছি কি করে বার করবি, প্রোডাক্ট কি তৈরি হবে। তো জলটাকে ভাঙ, H প্লাস OH মাইনাস, এখানে NH4টা প্লাস, CH3COOটা কি মাইনাস। তাহলে প্লাস কাকে পছন্দ করবে, মাইনাসকে। তাহলে NH4 প্লাস OH মাইনাসকে পছন্দ করবে, তৈরি হবে NH4OH। CH3COO মাইনাস H প্লাসকে পছন্দ করবে, তাহলে তৈরি হবে কি CH3COOH। তাহলে তৈরি হচ্ছে CH3COOH প্লাস NH4OH। তাহলে আমার তৈরি হচ্ছে CH3COOH একটা উইক অ্যাসিড প্লাস তৈরি হচ্ছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা কি উইক বেস। তাহলে আমি বলেছি লবণ মানেই সে আয়নে ভাঙবে। তো লবণ আয়নে ভাঙলে কি তৈরি করবে, CH3COO মাইনাস প্লাস NH4 প্লাস, আয়নে ভাঙলে এটাই তৈরি করবে, প্লাস এখানে ওয়াটার প্লাস মৃদু অ্যাসিড মানেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে জলীয় দ্রবণে ওর বিয়োজন মাত্রা কি অত্যন্ত কম, অর্থাৎ ওরা আয়নে বিয়োজিত অবস্থায় থাকবে না, ওরা আণবিক অবস্থায় থাকবে। তো আণবিক অবস্থায় থাকবে মানে যেরকম আছে সেরকম বসিয়ে দাও, প্লাস NH4OH মৃদু ক্ষারক মানেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানেই ও আণবিক অবস্থায় থাকবে, তাহলে যেরকম আছে সেরকম বসিয়ে দাও। এবার লবণটি কি আর্দ্র বিশ্লেষিত হবে, হ্যাঁ স্যার হবে, কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই জলের সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে উভয়ই যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন লবণটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হবে। এবং এই আর্দ্র বিশ্লেষণকে কি বলবো, এই আর্দ্র বিশ্লেষণকে বলবো ক্যাটায়নিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস। ক্যাটায়নিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানায়নিক হাইড্রোলিসিস। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে, আম্লিক হবে না ক্ষারীয় হবে। তো আমি বলেছি যখনই ক্যাটায়নিক হাইড্রোলিসিস এবং অ্যানায়নিক হাইড্রোলিসিস একসাথে ঘটবে তখন জলীয় দ্রবণের প্রকৃতি নির্ভর করবে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর ক্ষারকের বিয়োজন ধ্রুবকের উপর। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি বেশি হয় তাহলে জলীয় দ্রবণ আম্লিক হবে, ক্ষারকের বিয়োজন ধ্রুবক যদি বেশি হয় জলীয় দ্রবণ ক্ষারকীয় হবে, আর দুজনের বিয়োজন ধ্রুবক যদি সমান হয় তাহলে জলীয় দ্রবণ কী হবে, প্রশম হবে। তো অ্যাকচুয়ালি এখানে অ্যাসিড কি অ্যাসিটিক অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কত, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক পরীক্ষার সাহায্যে বার করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1.8 × 10⁻⁵ হলো।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর বিয়োজন ধ্রুবক কত? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড Kb, তো এর বিয়োজন ধ্রুবকও পরীক্ষার সাহায্যে বার করা যায় এবং তার ভ্যালুও আসে 1.8 × 10⁻⁵। তার মানে এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উভয়েরই বিয়োজন ধ্রুবকের মান কি? সমান, অর্থাৎ জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? প্রশম হবে। তাহলে এক্ষেত্রে জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? প্রশম হবে। জলীয় দ্রবণের প্রকৃতি প্রশম হবে, অর্থাৎ pH = 7 হবে। এবং পরীক্ষায় কোশ্চেন দেয় অ্যামোনিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণের pH 7 ব্যাখ্যা করো, অ্যামোনিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণের pH 7 ব্যাখ্যা করো। তাহলে এক্ষেত্রে pH বার করার ফর্মুলা কি? তো pH বার করার ফর্মুলা হচ্ছে 7 + ½ pKa - ½ pKb। এটাই হচ্ছে এদের ক্ষেত্রে জলীয় দ্রবণের pH বার করার ফর্মুলা। এবার অনেকেই বলবে স্যার জলীয় দ্রবণের প্রকৃতি তো প্রশম, pH তো 7, তাহলে আলাদা করে ফর্মুলা দিয়ে বার করার কি দরকার পড়েছে? দেখো জলীয় দ্রবণের pH 7 কার ক্ষেত্রে? এই লবণের ক্ষেত্রে জলীয় দ্রবণের pH 7, কিন্তু এই লবণের ক্ষেত্রে জলীয় দ্রবণের pH কি 7 হবে? না, হবে না, হবে না। যে ক্ষেত্রে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বেশি হবে সেক্ষেত্রে জলীয় দ্রবণ আম্লিক হয়ে যাবে, pH 7 হবে না। যে ক্ষেত্রে বেসের বিয়োজন ধ্রুবক বেশি হবে জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে, pH 7 হবে না। তাই এক্ষেত্রে pH বার করতে হবে, এক্ষেত্রে pH বার করতে হবে এবং pH বার করার ফর্মুলা হচ্ছে এটা। এবার অ্যামোনিয়াম অ্যাসিটেটের ক্ষেত্রে pH 7 হয়ে গেছে কারণ এখানে Ka আর Kbর ভ্যালু সেম এসে গেছে, তাই কিন্তু সবসময় যে মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারকের আর্দ্র বিশ্লেষণে ফলে জলীয় দ্রবণের প্রকৃতি যে প্রশম হবে তার কোনো গ্যারান্টি নেই। এই লবণ নিলে দেখবি জলীয় দ্রবণের প্রকৃতি কী হয়ে যাচ্ছে? অ্যাসিডিক হয়ে গেছে। এই লবণ নিলে দেখবি জলীয় দ্রবণের প্রকৃতি কী হয়ে গেছে? ক্ষারকীয় হয়ে গেছে। তাই pH বার করার দরকার আছে এবং pH বার করার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ, এবার আমরা পড়ব নেক্সট টপিক। আর্দ্র বিশ্লেষণ শেষ, নেক্সট টপিক আমরা পড়ব বাফার দ্রবণ বা বাফার সলিউশন। বাফার সলিউশন কি বলছে? সাধারণত কোনো দ্রবণে আমরা যদি বাইরে থেকে অ্যাসিড বা ক্ষারক যোগ করি দ্রবণের pH কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। কিন্তু এমন কিছু কিছু দ্রবণ আছে যে দ্রবণগুলিতে বাইরে থেকে তুই যদি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করিস দ্রবণের pH চেঞ্জ হয় না, দ্রবণের pH অপরিবর্তিত থাকে। এই ধরনের সলিউশনকে আমরা কি বলি? বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণ pH এর পরিবর্তনকে রেজিস্ট করে, pH এর পরিবর্তনকে বাধা প্রদান করে যখন ওর মধ্যে আমি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করব। বাফার দ্রবণগুলো কি হবে? pH এর পরিবর্তনকে কি করবে? বাধা দেবে, pH এর পরিবর্তন হতে দেবে না। তো এই ধরনের সলিউশনকে আমরা কি বলি? বাফার দ্রবণ বলে থাকি। হলো, এবার এখানে একটা কথা বলে, আচ্ছা ডেফিনেশনে কি লেখা আছে? ডেফিনেশনে সেই কথাটাই লেখা আছে যে কোনো দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলে দ্রবণের pH কি থাকে? অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা কি বলি? বাফার দ্রবণ। এবার আমার প্রশ্ন হচ্ছে বাফার দ্রবণের উদাহরণ কি? তুই নিজেই বাফার দ্রবণ নিয়ে চলাচল করিস, হ্যাঁ, তোর কাছেই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছিস বা আমার লেকচারটা শুনছিস তাদের প্রত্যেকের কাছে এই মুহূর্তে বাফার দ্রবণ আছে, বলতে পারিস বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে তোর রক্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করে, আমার রক্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করে, অর্থাৎ মানব দেহের রক্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের ভিতর যে রক্ত শিরায় উপশিরায় যে রক্ত চলাচল করছে সেই রক্ত কি করে? বাফার দ্রবণ হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের দেহে যদি বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা বেস যোগ করা হয় তাহলে আমাদের রক্ত কি হবে? ওই অ্যাসিড বা বেসকে নিউট্রালাইজ করে দেবে, অর্থাৎ রক্তের pH কি থাকবে? সেম থাকবে, রক্তের pH কি হবে? চেঞ্জ হবে না। এবার সেই কথা শুনে তুই কি করলি? তো দেহে বেশি বেশি করে HCl আর বেশি বেশি করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলি, তাহলে তোর রক্ত কি পারবে
বেশি বেশি করে HCl আর বেশি বেশি করে OH মাইনাস যোগ করার ফলে পিএইচকে সেম রাখতে, রক্তের পিএইচকে সেম রাখতে? না পারবে না, না পারবে না। ওকে, তুই হসপিটালাইজড হয়ে যাবি, তুই হসপিটালাইজড হয়ে যাবি। অর্থাৎ প্রত্যেকটি বাফার দ্রবণের একটা নির্দিষ্ট লিমিট আছে, একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে বা সীমা আছে। ওকে, সেই সীমার মধ্যে বা সেই লিমিটের মধ্যে তুই যদি অ্যাসিড বা বেস যোগ করিস, বাফার দ্রবণ কি করবে? পিএইচ পরিবর্তনকে বাধা দেবে। কিন্তু তুই যদি বাইরে থেকে বেশি বেশি অ্যাসিড বা বেস যোগ করিস, তাহলে সেই বাফার দ্রবণের পিএইচ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সেই বাফার দ্রবণের পিএইচ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি বাফার দ্রবণের একটা লিমিটেশন আছে, একটা ক্যাপাসিটি আছে। ওর ক্যাপাসিটির বাইরে গিয়ে যদি আমি অ্যাসিড বেস যোগ করি, তাহলে দ্রবণের পিএইচ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বাফার দ্রবণ তার বাফার ক্রিয়া দেখাতে পারবে না। ওকে, কিন্তু ওই লিমিট বা বাউন্ডারির মধ্যে যদি আমি অ্যাসিড বা বেস যোগ করি, তাহলে বাফার দ্রবণগুলো কি করবে? তাদের পিএইচ পরিবর্তনকে বাধা প্রদান করবে। অর্থাৎ বাফার দ্রবণ তার বাফার ক্রিয়া প্রদর্শন করবে। এবার বাফার দ্রবণের বাফার ক্ষমতা তার মানে কার উপর ডিপেন্ড করছে? তার মানে যত বেশি আমি অ্যাসিড বা বেস আমি যত বেশি অ্যাসিড বা বেস যোগ করলাম, কিন্তু দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকলো, সেটাই হচ্ছে বাফার দ্রবণের বাফার ক্ষমতা। ওকে, তার মানে যে বাফার দ্রবণের ক্ষেত্রে কম অ্যাসিড কম ক্ষারক যোগ করলে দ্রবণের পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বাফার দ্রবণের বাফার ক্যাপাসিটি কি বা বাফার ক্ষমতা কি? কম। আর যে বাফার দ্রবণের ক্ষেত্রে বেশি বেশি অ্যাসিড বা ক্ষারক যোগ করার পরেও তার পিএইচ চেঞ্জ হচ্ছে না, তার মানে সেই বাফার দ্রবণের বাফার ক্ষমতা কি? অত্যন্ত বেশি। তার মানে বেশি বেশি করে অ্যাসিড বা ক্ষারক যোগ করার পরও যদি দ্রবণের পিএইচ চেঞ্জ না হয়, দ্রবণের পিএইচ যদি চেঞ্জ না হয়, তাহলে সেই বাফার দ্রবণের বাফার ক্ষমতা কি? বেশি। সেই বাফার দ্রবণের বাফার ক্ষমতা কি? বেশি। চল এবার আমরা পড়ব বাফার দ্রবণের বাফার ক্ষমতা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে একটা কথা বলে, দুটো পয়েন্ট আমি লিখিয়ে দিই, যেটা বলে বাফার দ্রবণের মধ্যে বলা হয়, বাফার দ্রবণের মধ্যে সংরক্ষিত অম্লত্ব বা ক্ষারকত্ব বর্তমান। কেন এই কথাটা বলা হয়? তার কারণ তুই যখন বাইরে থেকে অ্যাসিড যোগ করছিস, সেটা বাফার দ্রবণ কি করছে? নিউট্রালাইজ করে দিচ্ছে এবং দ্রবণের পিএইচ কি রাখছে? অপরিবর্তিত রাখছে। তার মানে আমি বলতে পারি নিশ্চয়ই বাফার দ্রবণের মধ্যে কিছু পরিমাণ ক্ষারকত্ব ওর মধ্যে অন্তর্নিহিত অবস্থায় আছে, তাই বাইরে থেকে আসা H+কেও কি করছে? প্রশমিত করে দিচ্ছে। অর্থাৎ দ্রবণের পিএইচ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। এবার সংরক্ষিত অম্লত্ব আছে, মানে তুই যদি বাফার দ্রবণে বাইরে থেকে OH মাইনাস যোগ করিস, তাহলে বাফার দ্রবণ কি করবে? OH মাইনাসকে নিউট্রালাইজ করে দেবে এবং দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। তার মানে নিশ্চয়ই বাফার দ্রবণের ভিতর নিশ্চয়ই কিছু পরিমাণ অম্লত্ব সংরক্ষিত আছে, তাই বাইরে থেকে যখনই আমি বেস দিয়েছি, OH মাইনাস দিয়েছি, ওই অম্লত্ব ওই OH মাইনাসকে কি করেছে? নিউট্রালাইজ করে দিয়েছে। অর্থাৎ দ্রবণের পিএইচ কি আছে? অপরিবর্তিত আছে। নেক্সট আর একটা কথা বলা হয়, বাফার দ্রবণ হলো প্রকৃতপক্ষে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। বাফার দ্রবণ অ্যাকচুয়ালি কি? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। কেন এই কথাটি বলা হলো সেটা আস্তে আস্তে আমি বোঝাচ্ছি, আস্তে আস্তে তোরা বুঝতে পারবি। আমি যত জিনিসটাকে নিয়ে এগোবো তোরা বুঝতে পারবি কেন এই পয়েন্টটা বললাম। বাফার দ্রবণ হলো প্রকৃতপক্ষে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। কেন এই কথাটি আমি বললাম, এই পয়েন্টটা তোরা আস্তে আস্তে বুঝতে পারবি যত আমি বাফার দ্রবণ নিয়ে এগোতে থাকবো। ওকে, তাহলে বাফার দ্রবণ কি? প্রকৃতপক্ষে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। যাদের অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা আমার আয়নিক ইকুইলিব্রিয়ামের পার্ট 1 লেকচারটা একবার দেখে নে। সেখানে আমি অনুবন্ধী অ্যাসিড ক্ষারক পড়িয়ে দিয়েছি। তবু তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে তোর কাছে আছে একটা অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে অ্যাসিড। এবার এই অ্যাসিড থেকে তুই কি করলি? ওর প্রোটনটাকে বার করে নিলি, মানে H+কে বার করলি। তাহলে আমি CH3COOH থেকে H+কে বার করে নিলাম। তাহলে H+কে বার করে নিলে আমি কি পাচ্ছি? CH3COO-। তো এটাই হচ্ছে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, ইংলিশে যাকে বলে কনজুগেট বেস।
অনুবন্ধী ক্ষারক, ইংলিশে বলে কনজুগেট বেস। ওকে, তাহলে অ্যাসিডের থাকে কি কনজুগেট বেস, ঠিক একই রকমভাবে বেসের থাকে কনজুগেট অ্যাসিড, বেসের থাকে কনজুগেট অ্যাসিড। ওকে, তার মানে অ্যাসিডিক অ্যাসিডের কনজুগেট বেসকে CH3C+। কী করে পেলাম? H+ আয়নকে বার করে দেওয়ার পর পেলাম। তো একটা বেস নে NH3, এটা একটা ক্ষারক, তো ক্ষারকের থাকে অনুবন্ধী অ্যাসিড। তো কি করে পাবো? তো ক্ষারক যখন প্রোটন গ্রহণ করে, মানে যখন H+ আয়ন গ্রহণ করে, তখন ও কিসে পরিণত হবে? ও তখন NH4+ আয়নে কনভার্ট হয়ে যাবে। এই NH4+ আয়নটাই হলো কনজুগেট অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। তাহলে বেসের হয় অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষারক। কি করে পেলাম? H+ বার করে দিলে অনুবন্ধী ক্ষারক পাবো, আর H+ গ্রহণ করালে আমি কি পাবো? অনুবন্ধী অ্যাসিড পাবো। আর বাফার দ্রবণ কি? প্রকৃতপক্ষে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। হলো। নেক্সট, এবার আমরা পড়ব বাফার দ্রবণের প্রকারভেদ। এবার আমরা পড়ব বাফার দ্রবণের প্রকারভেদ। ফার্স্ট টাইপ, ফার্স্ট আমরা পড়ব অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার, আম্লিক বাফার। আম্লিক বাফার কাদের বলবো? যাদের পিএইচ 7-এর থেকে কম, যাদের পিএইচ 7-এর থেকে কম। উদাহরণ কি? কারা আম্লিক বাফার হিসাবে কাজ করে? বলছে উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস। কাদের বলছে? মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড প্লাস তার অনুবন্ধী ক্ষারক, মৃদু অ্যাসিড প্লাস তার অনুবন্ধী ক্ষারকের মিশ্র দ্রবণ। স্যার কি করে? স্যার কি করে? আমরা তো বইতে এটা পড়িনি। আমরা তো বইতে পড়েছি মৃদু অ্যাসিড ও তার লবণ। আমরা তো বইতে পড়েছি মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড প্লাস তার লবণ, তার লবণ মানে মৃদু অ্যাসিড এবং তার থেকে উৎপন্ন লবণ, এর মিশ্র দ্রবণ হচ্ছে, এর মিশ্র দ্রবণ হচ্ছে, বইতে তো তাই লেখা আছে, এর মিশ্র দ্রবণ হচ্ছে অ্যাসিডিক বাফার। তাহলে আপনি তো বলছেন মৃদু অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষারক মিশ্র দ্রবণ। তাহলে স্যার কী করে আপনি ঠিক বলছেন? হ্যাঁ বেটা, বইতে যেটা লেখা আছে সেটাও ঠিক, আর আমি যেটা বলছি সেটাও ঠিক। কি করে ঠিক? কি করে ঠিক? দেখ, লবণ, এই লবণ থেকেই পাবো অনুবন্ধী ক্ষারক, এই লবণ থেকেই পাবো অনুবন্ধী ক্ষারক। এই যে লবণ, এই লবণ থেকেই পাবো দেখ অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক। আচ্ছা একটু এখানে দেখে নে, এখানে দেখে নে। তো এখানে অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারককে CH3C+, তার অনুবন্ধী ক্ষারককে CH3C+। আবার আবার তুই যদি CH3C+কে বেস বলিস, এটা যদি বেস হয়, এটা একটা উইক বেস, এবং তাকে যদি প্রোটন গ্রহণ করিস, তাহলে কি তৈরি করবে? CH3C+H। তাহলে এটা যদি বেস হয়, তাহলে এটা কি হবে? তার কনজুগেট অ্যাসিড। এটা কি হবে? তার কনজুগেট অ্যাসিড। এটা কি হবে? তার কনজুগেট অ্যাসিড। ভালো করে দেখ, ভালো করে দেখ। একে যদি আমি বেস বলি এবং ও যদি প্রোটন গ্রহণ করে, তাহলে যেটা তৈরি করছে তাহলে সেটা কি হয়ে যাবে? কনজুগেট অ্যাসিড। তাহলে সেটা কি হয়ে যাবে? কনজুগেট অ্যাসিড। তার মানে এখান থেকে H+ বার করে দিলে আমি পাবো কনজুগেট বেস, আর বেসকে যদি আমি একটা H+ দিই, বেসকে আমি যদি একটা H+ দিই প্লাস H+, বেসকে যদি আমি H+ দিই, তাহলেই তৈরি হয়ে যাবে কি? তাহলেই তৈরি হয়ে যাবে কি? কনজুগেট অ্যাসিড। তাহলেই তৈরি হয়ে যাবে কি? কনজুগেট অ্যাসিড। তার মানে আমি এখান থেকে বলতে পারি, তার মানে এখান থেকে বলতে পারি এই CH3COOH আর CH3C+- এরা পরস্পরের অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। এই CH3C+- আর এই এই CH3COOH আর এই CH3C+- এরা পরস্পরের কি? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। এরা পরস্পরের কি? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। এবার দেখ, এবার দেখ একটা উদাহরণ নিই, উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবি। উদাহরণ নিই, CH3COOH, এটা একটা মৃদু অ্যাসিড, এটা একটা মৃদু অ্যাসিড। তাহলে এর অনুবন্ধী ক্ষারক কি হবে? এর অনুবন্ধী ক্ষারক হবে CH3C+। এটা মৃদু অ্যাসিড, আর এটা কি? আর এটা কি? তার কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষারক, তার কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক। তাহলে এই দুটি, এই মৃদু অ্যাসিড আর কনজুগেট বেস, এদের মিশ্র দ্রবণ কি হবে? আম্লিক বাফার হিসাবে কাজ করবে। তাহলে স্যার মৃদু অ্যাসিড আর তার লবণটা কি হলো? মৃদু অ্যাসিড আর তার লবণটা কি হলো? তো দেখো, তো আমি নিচ্ছি মৃদু অ্যাসিড, আর এই মৃদু অ্যাসিড থেকে উৎপন্ন লবণ কি? CH3COONA।
তাহলে এর মিশ্র দ্রবণ কি হবে? আম্লিক বাফার হিসেবে কাজ করছে। এবার তুমি দেখো CH3COONA, এবার তুমি দেখো CH3COONA, একে ভাঙলে তুমি কি পাচ্ছ? CH3C- প্লাস Na প্লাস। একে ভাঙলে তুমি কি পাচ্ছ? CH3C- Na তাহলে CH3C- কি? কনজুগেট বেস। আর এটা কি? লবণ। তাহলে মিললো বই যেটা বললো আর আমি যেটা বলেছি দুটোই ঠিক, কারণ লবণ থেকেই কি হবে? অনুবন্ধী ক্ষারক তৈরি হবে। লবণ থেকেই আমি কি পাবো? অনুবন্ধী ক্ষারক পাবো। অর্থাৎ তুমি মৃদু অ্যাসিড তার অনুবন্ধী ক্ষারক এর মিশ্র দ্রবণে যেমন আম্লিক বাফার হিসেবে কাজ করবে, আর বইতে যেটা লেখা আছে মৃদু অ্যাসিড এবং তার থেকে উৎপন্ন লবণ তারও মিশ্র দ্রবণ আম্লিক বাফার হিসেবে কাজ করবে। কারণ লবণ আর অনুবন্ধী ক্ষারক আলাদা কিছু নয়, কারণ লবণ থেকেই পাওয়া যায় কি? অনুবন্ধী ক্ষারক। লবণ থেকেই কি পাওয়া যায়? অনুবন্ধী ক্ষারক। তার মানে দুটো স্টেটমেন্টই কি ঠিক। অর্থাৎ পরীক্ষায় তোমাকে এইভাবেও দিতে পারে, তখনও তুমি বলবে এটা আম্লিক বাফার, আবার পরীক্ষায় এইভাবেও দিতে পারে, তখনও তুমি এটাকে বলবে আম্লিক বাফার। এবার আর একটা কথা আমি বলেছি যে বাফার দ্রবণ হলো প্রকৃতপক্ষে অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। আর এখানে আমি কিছুক্ষণ আগেই বললাম অ্যাসিটিক অ্যাসিড আর CH3C- এরা পরস্পরের কি? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়। তাহলে দেখ এটা তো কনজুগেট বেস, তাহলে এটা কি? ওর কনজুগেট অ্যাসিড। ভালো করে দেখ, এটা যদি অ্যাসিড হয় তাহলে তার কনজুগেট বেস এটা, আর এটাকে যদি বেস বলি তার কনজুগেট অ্যাসিড কি? এটা। তার মানে বাফার দ্রবণ অ্যাকচুয়ালি কি? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। বাফার দ্রবণ অ্যাকচুয়ালি কি? কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস পেয়ার। কনজুগেট অ্যাসিড আর বেস পেয়ার, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কথাটা মিললো? যে কথাটা বললাম কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তাহলে দেখ, এটাকে যদি অ্যাসিড বলি তার কনজুগেট বেস এটা, এটাকে যদি বেস বলি তার কনজুগেট অ্যাসিড হচ্ছে এটা। তার মানে এরা প্রকৃতপক্ষে কি? কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। তাহলে বাফার দ্রবণ কি? প্রকৃতপক্ষে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। ওকে, তো এটা তো একটা উদাহরণ হলো। আরও অনেক দ্রবণ পাওয়া যায় যারা আম্লিক বাফার হিসাবে কাজ করে। যেমন আর কি পাওয়া যায়? চল দেখি। 1 নম্বর, এটা 2 নম্বর দেখি। যদি তুই এখানে কার্বনিক অ্যাসিড নিস, মৃদু অ্যাসিড, তাহলে এর থেকে উৎপন্ন লবণ কি? Na2CO3। এর থেকে উৎপন্ন লবণ কি? Na2CO3। তাহলে এটাও কি হবে? আম্লিক বাফার হিসেবে কাজ করবে। বা পরীক্ষায় তোকে এইভাবে দেবে H2CO3, এর থেকে উৎপন্ন লবণ কি হবে? H2CO3, এর অনুবন্ধী ক্ষারক কি হবে? CO3-। দেখ, এখান থেকে দুটো Na+ কে বার করে দে, অনুবন্ধী ক্ষারক পেয়ে যাবি। এখান থেকে দুটো Na+ কে বার করে দে, অনুবন্ধী ক্ষারক পেয়ে যাবি। তাহলে এরা কি হবে? আম্লিক বাফার হিসেবে কাজ করবে। আর কি উদাহরণ আছে? আরও আছে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট। সাইট্রিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, তাহলে তার লবণ কি? সোডিয়াম সাইট্রেট। ওকে, তারপরে হচ্ছে বোরিক অ্যাসিড। এবং তার থেকে উৎপন্ন লবণ হচ্ছে সোডিয়াম বোরেট। তাহলে এরা প্রত্যেকেই কি হয়? আম্লিক বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তাহলে আম্লিক বাফার দ্রবণ হিসেবে কারা কাজ করে? মৃদু অ্যাসিড ও তার থেকে উৎপন্ন লবণের মিশ্র দ্রবণ, অথবা মৃদু অ্যাসিড তার থেকে উৎপন্ন অনুবন্ধী ক্ষারকের মিশ্র দ্রবণ। ওকে, দুটোই এক জিনিস, কারণ লবণ থেকেই পাওয়া যায় অনুবন্ধী ক্ষারক, তাই লবণও যা, অনুবন্ধী ক্ষারকও কি তাই। ওকে, লবণ থেকেই পাওয়া যায় কি? অনুবন্ধী ক্ষারক, তাই দুটো স্টেটমেন্টই কি ঠিক। এবার নেক্সট 2 নম্বর। তাহলে একটা পেলাম কি? অ্যাসিডিক বাফার। এবার আমরা দেখি বেসিক বাফার কারা? চলো দেখি। 2 নম্বর হচ্ছে বেসিক বাফার বা ক্ষারকীয় বাফার। ক্ষারকীয় বাফার কারা? যাদের pH 7 থেকে কম, যাদের pH 7 থেকে বেশি, তারাই হচ্ছে ক্ষারকীয় বাফার। ক্ষারকীয় বাফার হিসেবে কারা কাজ করবে? তো কিছুক্ষণ তো আগেই বললাম, মৃদু অ্যাসিড তার থেকে উৎপন্ন অনুবন্ধী ক্ষারক কি হয়? অ্যাসিডিক বাফার হিসেবে কাজ করে। তাহলে বেসিক বাফার হিসেবে কারা কাজ করবে? মৃদু ক্ষারক ও তার থেকে উৎপন্ন অনুবন্ধী অ্যাসিড, এদের মিশ্র দ্রবণ কি হবে? বেসিক বাফার হিসেবে কাজ করবে। বা বইতে যেটা লেখা আছে মৃদু
বইতে যেটা লেখা আছে মৃদু ক্ষারক প্লাস তার লবণ, তার থেকে উৎপন্ন লবণ, এর মিশ্র দ্রবণ কী হবে? আম্লিক বাফার হিসেবে কাজ করবে। কারণ আমি বলেছি লবণ মানেই কি অনুবন্ধী ক্ষারক, বা লবণ থেকেই তৈরি হয় কি অনুবন্ধী অ্যাসিড। ওকে, লবণ থেকে যদি অনুবন্ধী ক্ষারক উৎপন্ন হতে পারে তাহলে লবণ থেকে অনুবন্ধী অ্যাসিডও উৎপন্ন হতে পারে। এক্সাম্পল কি? তো এক্সাম্পল দেখো বেটা, এক্সাম্পল হচ্ছে NH4OH, এক্সাম্পল হচ্ছে NH4OH এবং তার অনুবন্ধী ক্ষারক কি, বা তার থেকে উৎপন্ন লবণ কি NH4Cl, তার থেকে উৎপন্ন লবণ কি NH4Cl। ওকে, তাহলে NH4OH হচ্ছে একটা মৃদু ক্ষারক, তার থেকে উৎপন্ন লবণ কি NH4Cl, তার থেকে উৎপন্ন লবণ কি NH4Cl। তাহলে এদের মিশ্র দ্রবণ কি হবে? বেসিক বাফার হিসেবে কাজ করবে, বেসিক বাফার হিসেবে কাজ করবে। বা তুমি এটা বলতে পারো NH3 জলীয় দ্রবণ, কারণ NH3 জলীয় দ্রবণ কি মৃদু ক্ষারক হিসেবে কাজ করে। NH3 জলীয় দ্রবণ কি মৃদু ক্ষারক হিসেবে কাজ করতে পারে। এবার এই ক্ষারক থেকে উৎপন্ন অনুবন্ধী অ্যাসিড কি, ক্ষারক থেকে উৎপন্ন অনুবন্ধী অ্যাসিড কি, দেখ NH3 যদি বেস হয় তাহলে তার সঙ্গে যখন প্রোটন যোগ করব তখনই পাবো তার কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড, সেটা কি NH4+, সেটা কি NH4+। তাহলে এর অনুবন্ধী অ্যাসিড কি হবে NH4+, তার অনুবন্ধী অ্যাসিড কি হবে, কনজুগেট অ্যাসিড কি হবে NH4+, কনজুগেট অ্যাসিড কি হবে NH4+। তাহলে দেখ মৃদু ক্ষারক আর তার থেকে উৎপন্ন কনজুগেট অ্যাসিড, এদের মিশ্র দ্রবণ কি হিসাবে কাজ করবে? এদের মিশ্র দ্রবণ বেসিক বাফার হিসেবে কাজ করবে বা ক্ষারকীয় বাফার হিসেবে কাজ করবে। ওকে, তাহলে দুটো কথাই ট্রু, মৃদু ক্ষারক এবং তার থেকে উৎপন্ন অনুবন্ধী অ্যাসিড বাফার হিসেবে কাজ করে এই যে, অথবা মৃদু অ্যাসিড তার থেকে উৎপন্ন লবণ বাফার হিসেবে কাজ করে এই যে, দুটোই ঠিক। কারণ তুমি দেখো NH4Cl লবণ, আমি কি বলেছি লবণ থেকেই কি তৈরি হবে অনুবন্ধী অ্যাসিড, তো NH4Cl কে ভাঙলে তুমি কি পাবে NH4+Cl-। তাহলে এটা হচ্ছে সল্ট, এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, তাহলে লবণ থেকেই তুমি পাবে কনজুগেট বেস, লবণ থেকেই তুমি পাবে কনজুগেট অ্যাসিড। তাই লবণ বললেও ঠিক এবং লবণ না বলে তার জায়গায় অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষারক বললেও সেটাও কি ঠিক। আচ্ছা, আর কি বাফার আছে? আর এক ধরনের বাফার আছে, সেটা হচ্ছে দুটি লবণের মিশ্র জলীয় দ্রবণ। আচ্ছা, এখানে এইভাবে লিখতে হবে, দাঁড়া। দুটি লবণ কাদের দুটি লবণ? বলছে বহু ক্ষারীয় অ্যাসিড কারা? যাদের ক্ষারগ্রাহিতা একের বেশি তারাই হচ্ছে বহু ক্ষারীয় অ্যাসিড। তাহলে বহু ক্ষারীয় অ্যাসিডের দুটি লবণের মিশ্র জলীয় দ্রবণ, বাফার হিসাবে কাজ করে, এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল চলো এক্সাম্পল দেখে নি যে বহু ক্ষারীয় অ্যাসিড থেকে উৎপন্ন দুটি লবণের মিশ্র দ্রবণ কিভাবে বাফার হিসেবে কাজ করে। তাহলে একটা বহু ক্ষারীয় অ্যাসিড নিচ্ছি H2CO3, একটা বহু ক্ষারীয় অ্যাসিড নিলাম H2CO3, ওর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এবার H2CO3 থেকে তুই দুটো লবণ পেতে পারিস কি করে? যদি একটা Na, একটা সোডিয়াম যদি ওর একটা H+ কে প্রতিস্থাপিত করে তাহলে আমি পাবো NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। আবার যদি দুটো সোডিয়াম এর দুটো আম্লিক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তখন আমি পাবো Na2CO3। তাহলে এই যে দুটো লবণ তৈরি হচ্ছে, এই দুটো লবণের মিশ্র দ্রবণ কি হবে? বাফার হিসেবে কাজ করবে। বা H3PO4, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3। এখান থেকে দুটো লবণ তৈরি হতে পারে। কি লবণ তৈরি হতে পারে? যদি একটা সোডিয়াম এর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাহলে তুই কি পাবি NaH2PO4, অথবা যদি ও দুটো সোডিয়াম দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাহলে কি পাবি Na2HPO4। তাহলে এই যে দুটো লবণ পেলি, এর মিশ্র জলীয় দ্রবণ কি হবে? বাফার হিসাবে কাজ করবে। নেক্সট, এবার আমরা দেখি এই যে বাফার দ্রবণগুলো আমি লিখলাম, এই যে বাফার দ্রবণের উদাহরণগুলো লিখলাম, তারা সত্যিই কি বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে?
তো চল তার প্রুফও দেখে নিই যে বাফার দ্রবণগুলো কিভাবে কাজ করে, বাফার দ্রবণগুলো কিভাবে কাজ করে, যে দ্রবণগুলোর উদাহরণ আমি লিখেছি তারা কিভাবে বাফার হিসাবে কাজ করে। তো এবার আমরা পড়ব মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। তো আমি এখানে একটা বাফার সলিউশনে দেখিয়ে দিলে বাদ বাকিগুলো তোরা বুঝতে পারবি। তো আমি এখানে ফার্স্ট বলছি মেকানিজম অফ অ্যাসিডিক বাফার, মানে অ্যাসিডিক বাফারের কার্যপ্রণালী, অ্যাসিডিক বাফারের কার্যপ্রণালী। তো একটা অ্যাসিডিক বাফার লিখি। একটা অ্যাসিডিক বাফার কি? CH3COOH এবং তার থেকে উৎপন্ন লবণ CH3COONA, এরা কি হয়? অ্যাসিডিক বাফার হিসেবে কাজ করে, এবার CH3COOH এরা কি? মৃদু অ্যাসিড। আর আমরা জানি মৃদু অ্যাসিড মানে তার বিয়োজন মাত্রা কি? অত্যন্ত কম। অর্থাৎ জলীয় দ্রবণে ধর ওই 1% কি 2% আয়নে ভাঙবে, আর 99% কি হবে? অবিয়োজিত অবস্থায় থাকবে। তো একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, CH3COO- প্লাস H+, এবং এই ইকুইলিব্রিয়ামের অভিমুখ সবসময় কোন দিকে হবে? ইকুইলিব্রিয়ামের অভিমুখ সবসময় বাম দিকে থাকবে, কারণ মাত্র 1% বিয়োজিত হয়েছে আর 99% কি আছে? অবিয়োজিত অবস্থায় আছে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান কি? অত্যন্ত কম। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান অত্যন্ত কম। কত? 1.8 × 10⁻⁵, 1.8 × 10⁻⁵, অর্থাৎ এর বিয়োজন ধ্রুবক অত্যন্ত কম। অর্থাৎ মাত্র ধর ওই 1% আয়নে ভাঙবে আর 99% অবিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে সেই ইকুইলিব্রিয়ামটা কোন দিকে সরে থাকবে? সবসময় একটু বাঁ দিক ঘেঁষে থাকবে। ওকে, তার কারণ কে এর ভ্যালু কি? কম। এই অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি? কে এ। তো এই কে এর মানটা কি? খুবই কম। 10⁻⁵। এবার CH3COONA, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মানে জলীয় দ্রবণে 100% আয়নে ভাঙবে, তৈরি করবে CH3COO- Na+। তো এই দুটো লবণের মিশ্র দ্রবণ কি হবে? বাফার হিসেবে কাজ করবে। অর্থাৎ বাফার দ্রবণে এই আয়নগুলি উপস্থিত থাকবে। তাহলে বাফার দ্রবণে এই আয়নগুলি কি হবে? উপস্থিত থাকবে। হলো। এবার তুই যদি বাইরে থেকে H+ আয়ন যোগ করিস, বাইরে থেকে তীব্র অ্যাসিড যোগ করলি, মানে ধর HCl যোগ করলি, বাইরে থেকে তুই HCl যোগ করলি, তো HCl দ্রবণে কি দেবে? H+ আয়ন দেবে। HCl দ্রবণে কি দেবে? H+ আয়ন দেবে। তো দেখ, এই যে H+ তুই বাফার দ্রবণে দিলি, সঙ্গে সঙ্গে বাফার দ্রবণ কি করবে? এই H+ কে নিউট্রালাইজ করে দেবে এবং দ্রবণের পিএইচ কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কি করে নিউট্রালাইজ করছে? দেখ, যখনই বাইরে থেকে H+ আয়ন আসলো, যতগুলো H+ আয়ন আসবে ঠিক ততগুলি H+ আয়ন অ্যাসিটেট আয়নের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে CH3COOH তৈরি করে দেবে। অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়ে যাবে। আমি আবার বলছি, বাইরে থেকে যখন জলীয় দ্রবণে অ্যাসিড যোগ করবি, তাহলে যতগুলো H+ আয়ন দ্রবণের মধ্যে প্রবেশ করবে ঠিক ততগুলি H+ আয়ন অ্যাসিটেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে CH3COOH গঠন করবে। অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়ে যাবে। ওকে, মানে যদি বাইরে থেকে 10টা H+ আয়ন আসে, তাহলে 10টা H+ আয়ন 10টা CH3COO- এর সঙ্গে বিক্রিয়া করে 10 অণু কি তৈরি করে দেবে? CH3COOH গঠন করবে। অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়ে যাবে। অর্থাৎ কি ঘটছে? যেই আমি দ্রবণে H+ আয়ন দিচ্ছি, CH3COO- প্লাস H+ হয়ে কি তৈরি করছে? CH3COOH তৈরি করছে। অর্থাৎ যতগুলো H+ আয়ন আসবে ততগুলো H+ আয়ন অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দেবে। এবার বল, সামনের দিকে বিক্রিয়ার বিয়োজন ধ্রুবক কত ছিল? কে। তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার বিয়োজন ধ্রুবক কি হবে? 1/k। স্যার কি করে বললেন? এটা তো তোদের রাসায়নিক সাম্য অবস্থা পড়ানোর সময় শিখিয়েছি। যদি কোনো বিক্রিয়াকে যদি বিপরীতমুখী করা হয়,
কোনো বিক্রিয়াকে তুই যদি রিভার্স করিস, কোনো বিক্রিয়াকে তুই যদি বিপরীতমুখী করিস বা পশ্চাৎমুখী করিস, তাহলে সাম্য ধ্রুবক অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের অনন্যক হয়ে যাবে। তাহলে কি বললাম, ধর এ থেকে বি এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে। বিক্রিয়াটিকে বিপরীতমুখী করে দিলি অর্থাৎ বি থেকে এ, তাহলে বি থেকে এ গেলে যে সাম্য ধ্রুবক পাবো K1, তার ভ্যালু কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের অনন্যক, সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের অনন্যক। তাহলে কোনো একটা বিক্রিয়াকে যদি আমি বিপরীতমুখী করে দিই তাহলে তার সাম্য ধ্রুবকের মান সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের কি হবে, অনন্যক হবে। তাহলে এ থেকে বিতে গেলে সাম্য ধ্রুবক যদি কে হয়, তাহলে বি থেকে এতে আসলে সাম্য ধ্রুবক K1 ইজিক্যাল টু কি হবে, 1/k হবে, অনন্যক হয়ে যাবে। তার মানে ভাব যখন CH3C+- আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সাম্য ধ্রুবকের মান কি আসছে, 1/ka আসছে, অর্থাৎ আমার সাম্য ধ্রুবক কি আসছে, 1/ka। তাহলে ভাব সম্মুখমুখী বিক্রিয়ার বিয়োজন ধ্রুবকের মান কি, অত্যন্ত কম। অ্যাসিটিক অ্যাসিডের সম্মুখমুখী বিক্রিয়ার বিয়োজন ধ্রুবকের মান কি, অত্যন্ত কম, সেটা কত, 10⁻⁵। কিন্তু বিপরীতমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে 1/k, মানে 1/10⁻⁵, মানে 10⁵। তাহলে কোন দিকের বিক্রিয়ার গতি বেশি, সামনের দিকের বিক্রিয়ার গতি বেশি না পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বেশি? স্যার পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বেশি, তার কারণ পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কি, বেশি। পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কি, বেশি, অর্থাৎ বিক্রিয়াটির ইকুইলিব্রিয়াম বাম দিকে শিফট করবে। তাহলে বিক্রিয়াটির ইকুইলিব্রিয়াম যদি বাম দিকে শিফট করে তাহলে সামনের দিকে আসতে চাইবে না। ভালো করে ভাব, বিক্রিয়াটির ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করেছে, বাম দিকে শিফট করেছে। বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে শিফট করেছে, বাম দিকে শিফট করেছে। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা যদি বাম দিকে শিফট করে তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হয়ে যাবে, আরও কমে যাবে, অর্থাৎ জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি হবে না, জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি হতে চাইবে না। মানে তুই যদি 10টা H+, যদি 10টা CH3C+- এর সঙ্গে বিক্রিয়া করে যদি 10টা CH3CH গঠন করে তাহলে সম্মুখ দিকে আর 10টা H+ আসবে না, সম্মুখমুখী বিক্রিয়ার হার কি, কম। তাহলে সম্মুখ দিকে 2টো কি 3টে H+ আয়ন আসবে। সম্মুখমুখী কি হবে, সম্মুখ দিকে 2টো কি 3টে H+ আয়ন আসবে। মানে যদি 10টা H+ যদি এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার কম, তাই সম্মুখ দিকে 10টার মধ্যে হয়তো একটা H+ আয়ন সম্মুখ দিকে আসবে, আর 10টা H+ আয়ন কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তাহলে বাইরে থেকে যে H+ আয়ন যোগ করলি, তুই যে H+ আয়ন যোগ করলি সেটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গেল। তার কারণ কি, তার কারণ CH3C+- H+ এর সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড গঠন করেছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি, বেশি। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি, বেশি, মানে এদিকের বিক্রিয়ার গতি বেশি, এদিকের বিক্রিয়ার গতি কি, কম। তাহলে এদিকের বিক্রিয়ার গতি বেশি হওয়ার জন্য যে কটা H+ আয়ন দ্রবণে এসছে সবকটাই কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। সামনের দিক থেকে কোনো H+ আয়ন তৈরি হবে না। সামনের দিকের বিক্রিয়ার গতি যেহেতু কম তাহলে সামনের দিক থেকে H+ তৈরি হবে না। বিক্রিয়াটি কোন দিকে চলে যাবে, বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়ে যাবে। তাহলে এইভাবে বাফার দ্রবণ বাইরে থেকে আসা H+ আয়নকে কি করে দেবে, প্রশমিত করে দেবে। এবার বাইরে থেকে যদি আমি OH- আয়ন যোগ করি, তাহলে বাইরে থেকে যদি আমি OH- আয়ন বা ক্ষারককে যোগ করি তাহলে বাফার দ্রবণ তাকে কি করে কাউন্টার করছে। তাহলে যেই OH- আয়ন যোগ করবে তাহলে বাফার দ্রবণের মধ্যে কি আছে, বাফার দ্রবণের মধ্যে কি আছে, CH3COOH। বাফার দ্রবণের মধ্যে কি আছে, অ্যাসিড CH3COOH। তাহলে এই CH3COOH কি করবে, বাইরে থেকে আসা OH- আয়নকে নিউট্রালাইজ করবে, করে তৈরি করবে CH3C+- প্লাস H2O। তাহলে বাইরে থেকে যে OH- আয়ন যোগ করছিস সেই OH- এর পুরোটাই অ্যাসিটিক অ্যাসিড দ্বারা নিউট্রালাইজ হবে, হয়ে কি তৈরি করবে, জল তৈরি করবে। তাহলে বাইরে থেকে যে OH- আয়ন যোগ করছিস
তাকে CH3COOH ওয়াটারে কনভার্ট করে দেবে, তাকে CH3COOH ওয়াটারে কনভার্ট করে দেবে, অর্থাৎ দ্রবণের পিএইচ বৃদ্ধি পায় না বললেই চলে, অর্থাৎ দ্রবণের পিএইচ বৃদ্ধি পায় না বললেই চলে। তাহলে কি দেখলাম, বাইরে থেকে যদি H+ আয়ন যোগ করি তাহলে যতগুলো H+ আয়ন যুক্ত হবে ততগুলো H+ আয়ন CH3COO- এর সঙ্গে বিক্রিয়া করে CH3COOH গঠন করবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি অত্যন্ত বেশি। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অত্যন্ত বেশি হওয়ার জন্য যতগুলো H+ আয়ন যোগ করব ঠিক ততগুলোই H+ অ্যাসিটিক অ্যাসিডে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে না, অর্থাৎ জলীয় দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকবে। আর বাইরে থেকে যদি OH- আয়ন যোগ করি তাহলে সেই OH- আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে সেই OH- আয়ন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করবে, সেই OH- আয়ন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল অণু গঠন করবে, জল অণু গঠন করবে, অর্থাৎ বাইরে থেকে যতগুলো OH- আয়ন আসবে ঠিক ততগুলো OH- আয়নকে প্রশমিত করে দেবে কে, CH3COOH, এবং প্রশমিত করে জল গঠন করবে, অর্থাৎ দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে না, অর্থাৎ দ্রবণের পিএইচ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে এইভাবে বাফার দ্রবণগুলো কি করে, তাদের বাফার ক্ষমতা প্রদর্শন করে, বা বাফার দ্রবণগুলো তাদের কার্যপ্রণালীগুলো কি করে, প্রদর্শন করে। তাহলে এটাই ছিল অ্যাসিডিক বাফারের কার্যপ্রণালী। নেক্সট, এবার আমরা দেখব বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করে, বাফার দ্রবণের পিএইচ কি করে নির্ণয় করে। তো চলো দেখি বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করব। তো আমরা দেখি অ্যাসিডিক বাফার, তাহলে আমরা এবার পড়ব অ্যাসিড বাফারের পিএইচ, অ্যাসিড বাফার। আচ্ছা, এখানে আমরা বলে দিই বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণকে বলা হয় হেন্ডারসন সমীকরণ। কি বলা হয়, হেন্ডারসন সমীকরণ। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণকে কি বলা হয়, হেন্ডারসন সমীকরণ। তো অ্যাসিড বাফারের পিএইচ কি করে বার করা হয়, অ্যাসিড বাফারের পিএইচ বার করার ফর্মুলা হচ্ছে পিএইচ = pKa + log 10 কনজুগেট বেসের গাঢ়ত্ব, মানে অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব, বাই অ্যাসিডের গাঢ়ত্ব, বাই অ্যাসিডের গাঢ়ত্ব। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার বইতে তো এটা লেখা নেই, বইতে কি লেখা আছে, বইতে লেখা আছে পিএইচ = pKa + log 10 লবণের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব। তাহলে স্যার আপনি ভুল লেখালেন কেন? না বেটা, আমি ভুল লেখাইনি, বইতে যেটা আছে সেটাও ঠিক এবং আমি যেটা লিখিয়েছি সেটা আরও বেশি মোর কারেক্ট। কেন বেশি মোর কারেক্ট? কেন বইতে যে ফর্মুলাটা দিয়েছে সেটা দিয়ে অঙ্ক করলে কোথায় ভুল হয়ে যাবে, আর আমি যে ফর্মুলাটা দিয়েছি সেটা কেন মোর কারেক্ট, সেটা দিয়ে অঙ্ক করলে ভুল হবে না, আর বইয়ের ফর্মুলা ধরলে ভুল হবে। তো দেখি তো আমি কি বললাম, বইয়ের যে ফর্মুলাটা লেখা আছে সেটা ঠিক, কিন্তু আমি যেটা লিখেছি সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা এবং সেটা অনেক বেশি কারেক্ট, এবং এই ফর্মুলা ধরে যদি আমি অঙ্ক করি তাহলে আমার অঙ্কটা কি হবে, ঠিক হবে। কিন্তু এখান দিয়ে যদি এই ফর্মুলা ধরে অঙ্ক করতে চাই অনেক ক্ষেত্রে অঙ্ক ভুল হয়ে যেতে পারে। কি করে ভুল হতে পারে, চল দেখি। ধর তুই যদি লবণটা এটা নিস, লবণটা ধর এটা নিলি CH3COONA, মানে তুই এখানে নিলি এই বাফারটা CH3COOH আর লবণটা নিলি CH3COONA। তো যদি লবণটা CH3COONA নিস তাহলে তোর বইয়ের ফর্মুলা বসালে কোনো ভুল হবে না, বইয়ের ফর্মুলায় বসালে কোনো ভুল হবে না। কেন ভুল হবে না? দেখ, CH3COONA এ যদি আয়নে ভাঙে তাহলে তৈরি হবে CH3COO- + Na+। এটা কি সল্ট, আর এটা কি অনুবন্ধী ক্ষারক, এটা কি কনজুগেট বেস, এটাই কি কনজুগেট বেস। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি লবণ থেকেই আমি কি পাবো, অনুবন্ধী ক্ষারক, লবণ থেকেই কি পাবো, অনুবন্ধী ক্ষারক। এবার তুই চিন্তা কর, এটা যদি 1 মোল নিই, আমি যদি 1 মোল সল্ট নিই তাহলে আমি সেখান থেকে 1 মোল অনুবন্ধী ক্ষারক পাবো। আমি যদি x মোল সল্ট নিই তাহলে আমি সেখান থেকে x মোল অনুবন্ধী ক্ষারক পাবো। তার মানে যদি সল্টটা আমার CH3COONA হয় তাহলে সেক্ষেত্রে সল্টের গাঢ়ত্ব যা হবে অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব তাই হবে, অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব তাই হবে। তাই এই ধরনের লবণের ক্ষেত্রে
এই ধরনের লবণের ক্ষেত্রে অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব যা লবণের গাঢ়ত্বও ঠিক তাই। অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব যা লবণের গাঢ়ত্বও কি ঠিক তাই। তাই এই ধরনের লবণের ক্ষেত্রে এই ফর্মুলা বসিয়ে অঙ্ক করলে আমার অঙ্কটা ভুল হবে না, কারণ এই লবণের ক্ষেত্রে অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব আর লবণের গাঢ়ত্ব সেম তাই। কিন্তু যদি আমাকে এটা দিয়ে দেয়, এই বাফার দ্রবণটা যদি দেয়, লবণটা যদি এটা নেয় CH3COO2Ca, তাহলে দেখ যদি এই লবণটা নেয় তাহলে ভুলটা কোথায় হতে পারে? Ca, তাহলে এটা সল্ট, তাহলে এটা ভাঙলে তুই কি পাবি? 2CH3COO- প্লাস কি পাচ্ছিস? ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। তার মানে লবণের গাঢ়ত্ব যদি আমার 1 মোল হয়, তাহলে আমার কনজুগেট বেসের গাঢ়ত্ব কত হচ্ছে? 2 মোল। কনজুগেট বেসের গাঢ়ত্ব কি হচ্ছে? 2 মোল। তাহলে এক্ষেত্রে লবণের গাঢ়ত্ব আর অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব কি সেম হচ্ছে? না স্যার, সেম হচ্ছে না। না স্যার, সেম হচ্ছে না। অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব লবণের গাঢ়ত্বের থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব লবণের গাঢ়ত্বের থেকে কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তোর ফর্মুলাটা কি আসবে? এক্ষেত্রে pH = তুই যদি pKa প্লাস সল্ট বাই অ্যাসিড বসাস, তাহলে তুই ভুল করে ফেলবি, কারণ এক্ষেত্রে অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব আর লবণের গাঢ়ত্ব সেম হচ্ছে না। লবণের গাঢ়ত্ব অণুবন্ধী ক্ষারকের থেকে কি হচ্ছে? দ্বিগুণ বেশি হচ্ছে। লবণের গাঢ়ত্ব অণুবন্ধী ক্ষারকের থেকে কি হচ্ছে? দ্বিগুণ বেশি হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি যদি আমাকে অঙ্কটা করতে হয়, তাহলে এখানে কি বসাতে হবে? pH = pKa, লবণের গাঢ়ত্ব কি হচ্ছে? 2 into salt by acid, 2 into salt by acid। ওকে, ঠিক আছে। তাহলে অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব তুই যদি x নিস, লবণের গাঢ়ত্ব তার থেকে দ্বিগুণ হচ্ছে। লবণের গাঢ়ত্ব কি হচ্ছে? ওকে, তার মানে এক্ষেত্রে লবণের গাঢ়ত্ব আর অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব সেম নয়। এক্ষেত্রে অণুবন্ধী ক্ষারকের গাঢ়ত্ব আর লবণের গাঢ়ত্ব সেম নয়। তাই এক্ষেত্রে তুই যদি pH = pKa প্লাস সল্ট বাই অ্যাসিড এই ফর্মুলা ফেলিস, তোর ভুল হয়ে যাবে। তোকে ফর্মুলাটাকে কি করতে হবে? তোকে ফর্মুলাটাকে কারেক্ট করে এইভাবে লিখতে হবে, pH = pKa প্লাস 2 into সল্ট বাই অ্যাসিড। তবেই গিয়ে তোর অঙ্কটা ঠিক হবে। কিন্তু তুই যদি এই ফর্মুলা ইউজ করিস, তাহলে তোর ভয়ের কোনো কারণ নেই। যখন তুই 1 মোল সল্ট নিবি, তখন 1 মোল অণুবন্ধী ক্ষারক বসাবি, অর্থাৎ এখানে 1 বসিয়ে অঙ্ক করবি। আর যখন তুই এই ধরনের লবণ নিবি, অর্থাৎ 1 মোল থেকে যখন 2 মোল অণুবন্ধী ক্ষারক পাবি, তখন 2 বসিয়ে অঙ্কটা করে দিবি। ওকে, তাহলে এই ফর্মুলায় বসালে অঙ্ক ভুল হওয়ার চান্স কম, কিন্তু এই ফর্মুলায় বসালে অঙ্ক ভুল হওয়ার চান্স আছে। কোথায় ভুল হওয়ার চান্স আছে? যদি সল্টটা এরকম দিয়ে দেয়, কিন্তু সল্টটা এরকম দিলে কোনো ভুল নেই। বইতে সল্টটা যদি এরকম দিয়ে দেয়, তাহলে বইয়ের ফর্মুলা ঠিক হয়ে যাবে। কিন্তু সল্টটা যদি এটা দেয়, তখন বইয়ের ফর্মুলায় বসালে তুই ভুল করে ফেলবি। তখন ফর্মুলাটা কি হবে? 2 into সল্টের গাঢ়ত্ব বাই অ্যাসিড, 2 into সল্টের গাঢ়ত্ব বাই অ্যাসিড। কিন্তু এই ফর্মুলা ধরে ঘুরলে তোর কোনো ভুল নেই, তোর কোনো ভুল হবে না। তাহলে এ তো গেল অ্যাসিড বাফারের pH ক্যালকুলেশন। তাহলে বেসিক বাফারের pH ক্যালকুলেশনের ফর্মুলা কি? এবার চলে এসো বেসিক বাফার। তো বেসিক বাফার থেকে ডাইরেক্ট pH পাওয়া যায় না, এক্ষেত্রে পাওয়া যায় ডাইরেক্ট POH। তাহলে POH = কি লিখবো? pKb প্লাস log 10। আমি কি বলেছি? কি লিখবো? ক্ষারকের গাঢ়ত্ব, আর ক্ষারক থেকে কি পাই? অণুবন্ধী অ্যাসিড, তাই উপরে কি লিখবো? অণুবন্ধী অ্যাসিডের গাঢ়ত্ব। অ্যাসিড হলে লিখবো অণুবন্ধী ক্ষারক, বেস হলে লিখবো অণুবন্ধী অ্যাসিডের গাঢ়ত্ব। হয়ে গেল। এই ফর্মুলায় ফেলবি, বেরিয়ে যাবে। তাহলে স্যার pH কি করে বার করব? তো pH বার করার ফর্মুলা কি? 14 - pOH বেরিয়ে যাবে, 14 - pOH বেরিয়ে যাবে। ওকে, নেক্সট চলে যায় বাফার ক্ষমতা। তো প্রথমেই বলেছি প্রত্যেকটি বাফার দ্রবণের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সেই ক্ষমতার বাইরে গিয়ে তুই যদি অ্যাসিড বেস যোগ করিস, তাহলে দ্রবণের pH কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর আমি কি বলেছি? কোনো একটা দ্রবণে যত বেশি অ্যাসিড বা বেস যোগ করার পরও যদি দ্রবণের pH চেঞ্জ না হয়, তাহলে সেই দ্রবণের বাফার ক্ষমতা কি হবে? বেশি হবে।
তাহলে কোনো দ্রবণের ক্ষেত্রে বাইরে থেকে বেশি বেশি করে অ্যাসিড বা বেস যোগ করার পরও যদি দ্রবণের পিএইচ চেঞ্জ না হয় তাহলে সেই দ্রবণের বাফার ক্ষমতা কি বেশি। আর কোনো দ্রবণে বাইরে থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা বেস যোগ করে দিলে দ্রবণের পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই দ্রবণের বাফার ক্ষমতা কি হয়, কম হয়। তাহলে বেশি বেশি অ্যাসিড বা বেস যোগ করার পরও যদি দ্রবণের পিএইচ চেঞ্জ না হয় তাহলে সেই দ্রবণের বাফার ক্ষমতা কি হয়, বেশি হয়। আর যদি অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলে যদি বাফার দ্রবণের পিএইচ চেঞ্জ হয়ে যায় তাহলে সেই বাফার দ্রবণের বাফার ক্ষমতা কি হয়, কম হয়। তো ডেফিনেশন কি? ডেফিনেশন বলছে 1 লিটার বাফার দ্রবণে বাইরে থেকে যত মোল তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারক যোগ করলে দ্রবণের পিএইচ 1 একক পরিবর্তিত হয়, তাকে বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। বাফার ক্ষমতা বলে, তাকে আমরা বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে থাকি। তো ধর আমি একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের মধ্যে আমি কি করলাম, একটা বাফার সলিউশন নিলাম। সেই কন্টেনারের মধ্যে আমি কি নিলাম, একটা বাফার সলিউশন নিলাম। তাহলে এটা একটা বাফার দ্রবণ। আমি কি করছি, বাইরে থেকে সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড আমি যোগ করছি, তাহলে সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড যদি যোগ করি তাহলে বাফার দ্রবণ কি করবে, ওই অ্যাসিড থেকে আগত H+ আয়নকে প্রশমিত করবে এবং বাফার দ্রবণ কি করবে, তার পিএইচকে চেঞ্জ করতে চাইবে না। এবার আমি ধরে নিলাম আমি সামান্য DA মোল পরিমাণ তীব্র অ্যাসিড বাফার দ্রবণে যোগ করলাম এবং যোগ করার পর দেখা গেল বাফার দ্রবণের পিএইচ পরিবর্তন সামান্য হলো ডিপিএইচ। বাফার দ্রবণের পিএইচ এর ক্ষুদ্র পরিবর্তন হলো, সেটা কত হচ্ছে, ডিপিএইচ। তাহলে আমি বলতে পারি পিএইচ এর পরিবর্তন ডিপিএইচ হলো যখন ডিএ মোল তীব্র অ্যাসিড যোগ করা হলো। তাহলে বাফার ক্ষমতা কিভাবে বার করব, যখন 1 লিটার বাফার দ্রবণের পিএইচ 1 একক পরিবর্তিত হবে, তাহলে 1 লিটার বাফার দ্রবণে বাইরে থেকে যত মোল তীব্র অ্যাসিড যোগ করলে ওর পিএইচ যখন 1 একক পরিবর্তিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, বাফার ক্ষমতা। তাহলে দেখ, আমি বাইরে থেকে ডিএ মোল পরিমাণ তীব্র অ্যাসিড দিলাম, বাফার দ্রবণের পিএইচ এর ক্ষুদ্র পরিবর্তন হলো, সেটা ডিপিএইচ। তাহলে ডিপিএইচ এর ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, মানে পিএইচ এর ক্ষুদ্র পরিবর্তন ডিপিএইচ হচ্ছে যখন আমি ডিএ মোল তীব্র অ্যাসিড যোগ করলাম। তাহলে পিএইচ এর পরিবর্তন 1 একক হলো যখন আমি ডিএ বাই ডিপিএইচ মোল, তাহলে পিএইচ এর পরিবর্তন 1 একক হবে যখন আমি ডিএ বাই ডিপিএইচ মোল পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করব। আর আমি কি বলেছি, যখন বাফার দ্রবণের পিএইচ 1 একক পরিবর্তনের জন্য যত মোল তীব্র অ্যাসিড যোগ করবি সেটাই হচ্ছে ওই বাফার দ্রবণের কি, বাফার ক্ষমতা। তাহলে বাফার দ্রবণের পিএইচ 1 একক পরিবর্তন করতে যত মোল তীব্র অ্যাসিড বাইরে থেকে যোগ করতে হবে সেটাই হচ্ছে ওই বাফার দ্রবণের কি, বাফার ক্ষমতা। তাহলে দেখ, পিএইচ এর পরিবর্তন 1 একক তখনই হবে যখন আমি ডিএ বাই ডিপিএইচ মোল তীব্র অ্যাসিড যোগ করব। অর্থাৎ আমার বাফার ক্ষমতা কি হবে, বিটা ইজ ইকাল টু ডিএ বাই ডিপিএইচ, যেখানে ডিএটা কি
মোল অফ অ্যাসিড। আর যদি বেস দিয়ে বলি তাহলে কি হবে, ডিবি বাই ডিপিএইচ, ডিবি বাই ডিপিএইচ। তাহলে ডিবিটা কি, মোল অফ বেস, আর ডি এটা কি, মোল অফ অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে বাফার ক্ষমতা বার করার ফর্মুলা। তাহলে বাফার ক্ষমতা বার করার ফর্মুলা কি, বিটা ইজ ইকাল টু ডিএ বাই ডিপিএইচ। এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে। আর বেসের ক্ষেত্রে কি হবে, ডিবি বাই ডিপিএইচ, ডিবি বাই ডিপিএইচ। অর্থাৎ পিএইচের পরিবর্তন 1 একক করতে বাইরে থেকে যত মোল তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারক যোগ করব সেটাই হয়ে যাবে কি, ওই বাফার দ্রবণের বাফার ক্ষমতা। অর্থাৎ বিটা ইজ ইকাল টু ডিএ বাই ডিপিএইচ বা ডিবি বাই ডিপিএইচ। ওকে, নেক্সট এবার আমরা পড়ব স্বল্প দ্রাব্য লবণ ও তার দ্রাব্যতা। এবার আমরা পড়ব স্বল্প দ্রাব্য লবণ এবং তার দ্রাব্যতা। চল, তো প্রথমে আমরা দেখি দ্রাব্যতা বা সলিউবিলিটি কাকে বলে। ধর তুই 1 গ্লাস জল নিলি, নিয়ে ওর মধ্যে চিনি যোগ করলি, কিছুক্ষণ পর দেখবি ওই জলের মধ্যে চিনিটা কি হয়ে যাবে, গুলে যাবে। এই যে চিনিটা জলের মধ্যে গুলে যাচ্ছে এটাই হচ্ছে চিনির দ্রাব্যতা, এটাই হচ্ছে সোজা বাংলা ভাষায় চিনির দ্রাব্যতা। এবং মনে রাখবি, বা ধর তুই 1 গ্লাস জলের মধ্যে তুই নুন যোগ করলি, তাহলে দেখবি কিছুক্ষণের মধ্যেই নুনটা জলের মধ্যে কি হচ্ছে, গুলে যাচ্ছে। সেটাই হচ্ছে কি, নুনের দ্রাব্যতা, সেটাই হচ্ছে কি, নুনের দ্রাব্যতা। অর্থাৎ কোনো যৌগকে বা কোনো দ্রাবকে আমি যদি দ্রাবকের মধ্যে যোগ করি তাহলে দ্রাবটা দ্রাবকের মধ্যে কি হয়ে যাবে, গুলে যাবে। এটাই হচ্ছে ওই দ্রাবের দ্রাব্যতা, এটাই হচ্ছে ওই দ্রাবের দ্রাব্যতা। এবং এখানে একটা কথা বলার, ওকে, মনে রাখবি দ্রবণে দ্রবীভূত হচ্ছে মানে লবণটি দ্রবণে কি হচ্ছে, আয়নে ভেঙে যাচ্ছে, আয়নে ভেঙে যাচ্ছে। অর্থাৎ কোনো লবণের যতটুকুনি অংশ দ্রবণে দ্রবীভূত হবে ততটুকুনি অংশ আয়নে ভেঙে যাবে। আমি যদি বলি একটা জলীয় দ্রবণে একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে একটা যৌগের দ্রাব্যতা এস মানে ওই যৌগের এস পরিমাণ দ্রবণে কি হচ্ছে, দ্রবীভূত হচ্ছে। অর্থাৎ এস পরিমাণ কি হচ্ছে, আয়নে ভেঙে যাচ্ছে। মানে কোনো লবণের যতটুকুনি অংশ দ্রবণে দ্রবীভূত হবে ততটুকুনি আয়নে ভেঙে যাবে, ততটুকুই আয়নে কি হয়ে যাবে, ভেঙে যাবে। যতটুকু দ্রবীভূত হবে ততটুকুই আয়নে কি হয়ে যাবে, ভেঙে যাবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। ওকে, তাহলে এবার দ্রাব্যতাটাকে আমরা কিভাবে বার করতে পারি, দ্রাব্যতাকে কিভাবে বার করা হয়। তো দ্রাব্যতার সংজ্ঞা কি বলছে, 1 লিটার দ্রবণে যত মোল লবণ দ্রবীভূত করলে দ্রবণটি একটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে তাকেই বলা হয় কি, ওই লবণের দ্রাব্যতা। তাহলে কি বললাম, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য 1 লিটার দ্রবণে তুমি যত গ্রাম বা যত মোল দ্রাব দ্রবীভূত করবে সেটাই হচ্ছে ওই লবণের দ্রাব্যতা, সেটাই হচ্ছে ওই লবণের দ্রাব্যতা। তার মানে দ্রাব্যতাটাকে আমরা দুভাবে বার করতে পারি, 1 গ্রামের রেসপেক্টে, 2 মোলের রেসপেক্টে। ওকে, আচ্ছা এবার হচ্ছে লবণটা কি, তাহলে আচ্ছা তার আগে লিখে নিই, দ্রাব্যতাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। 1 ইন টার্মস অফ গ্রাম, তখন আমরা লিখব কি, গ্রাম পার লিটার, মানে সেখানে দ্রাবের অ্যামাউন্টটা আমি গ্রামে প্রকাশ করব। তো দ্রাবের অ্যামাউন্ট যদি গ্রামে প্রকাশ করি তখন দ্রাব্যটা আমার গ্রাম পার লিটারে বেরোবে, আর দ্রাবের অ্যামাউন্টটা আমি যদি মোলে প্রকাশ করি তাহলে সেটা মোল পার লিটারে বেরোবে, সেটা আমার মোল পার লিটারে বেরোবে। অর্থাৎ দ্রাব্যতাটাকে আমি গ্রাম পার লিটারেও প্রকাশ করতে পারি, মোল পার লিটারেও প্রকাশ করতে পারি। তো গ্রাম পার লিটার কখন হবে, যখন অ্যামাউন্ট অফ দ্রাবটা গ্রামে প্রকাশ করব তখন গ্রাম পার লিটার হবে, আর যখন অ্যামাউন্ট অফ দ্রাবটা মোলে প্রকাশ করব তখন আমার দ্রাব্যতা কি হয়ে যাবে, মোল পার লিটার। অর্থাৎ দ্রাব্যতাকে আমি গ্রাম পার লিটার ইউনিটেও লিখতে পারি, আমি মোল পার লিটার ইউনিটেও লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্বল্প দ্রাব্য লবণ কি, যার ইংলিশ হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট, স্প্যারিংলি সলিউবল সল্ট। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কেন আপনি এই স্প্যারিংলি সলিউবল সল্ট নিয়ে আলোচনা করছেন, কেন আপনি উচ্চ দ্রাব্য লবণ বা অদ্রাব্য লবণ নিয়ে আলোচনা করছেন না? কারণ উচ্চ দ্রাব্য লবণ আর অদ্রাব্য লবণের কোনো গুরুত্ব নেই কেমিস্ট্রিতে, কোনো গুরুত্ব নেই কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে গুরুত্ব আছে স্বল্প দ্রাব্য লবণের বা স্প্যারিংলি সলিউবল সল্টেরই গুরুত্ব আছে। স্প্যারিংলি সলিউবল সল্ট কারা?
নাম শুনেই বুঝতে পারছিস যে সমস্ত লবণ দ্রবণে খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয় সেটাই হচ্ছে কি স্প্যারিংলি সলিউবল সল্ট বা স্বল্পদ্রাব্য লবণ। সেটাই হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট বা স্বল্পদ্রাব্য লবণ। তাহলে স্বল্পদ্রাব্য লবণ কি? স্বল্পদ্রাব্য লবণ হচ্ছে সেই সমস্ত লবণ যে সমস্ত লবণ দ্রবণে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, মানে দ্রবণে দ্রবীভূত হয় না বললেই চলে। মানে যে সমস্ত লবণ ওই দ্রবণে ধরো 0.1%, 0.2% দ্রবীভূত হয় তারাই হচ্ছে কি স্বল্পদ্রাব্য লবণ। মানে এরা দ্রবণে দ্রবীভূত হয় না বললেই চলে, এরাই হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ। তো স্বল্পদ্রাব্য লবণের ডেফিনিশন কি বলছে? বলছে যেসব লবণের দ্রাব্যতা 0.01 মোলারের থেকেও কম, মানে যেসব লবণের দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের থেকেও কম, মোলারিটি না লিখে এটা লিখি মোল পার লিটারের থেকেও কম, মোল পার লিটারের থেকেও কম যাদের দ্রাব্যতা, তারাই স্বল্পদ্রাব্য লবণ, তারাই স্বল্পদ্রাব্য লবণ বা স্প্যারিংলি সলিউবল সল্ট, তারাই স্বল্পদ্রাব্য লবণ। এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল হচ্ছে BaSO4, AgCl, এক্সাম্পল কি BaSO4, AgCl, CaF2, Zn3PO4 এর হোল 2, জিঙ্ক ফসফেট ইত্যাদি। এরা হচ্ছে স্বল্পদ্রাব্য লবণ, অর্থাৎ এদের দ্রাব্যতা ডেফিনিশন অনুযায়ী 0.01 মোল পার লিটারের থেকেও কম। আর এদের দ্রাব্যতা দ্রবণে কি খুবই কম, এদের দ্রাব্যতা দ্রবণে কি অত্যন্ত কম, মানে ধরো 0.1% কি 0.2% কি হয় দ্রবীভূত হয়, অর্থাৎ দ্রবণে দ্রবীভূত হয় না বললেই চলে। এরাই হচ্ছে কি স্বল্পদ্রাব্য লবণ। এবার স্বল্পদ্রাব্য লবণের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? এই লবণের যতটুকুনি অংশ দ্রবীভূত হবে ততটুকুই আয়নে ভেঙে যাবে। ইয়েস, মানে এই লবণের তো খুব সামান্য অংশই দ্রবীভূত হয়, তাহলে ওই সামান্য অংশটাই আয়নে ভেঙে যাবে। মানে যদি 0.1% দ্রবীভূত হয় তাহলে ওই 0.1%-এর সবটুকুই আয়নে ভেঙে যাবে। যদি 0.2% দ্রবীভূত হয় তাহলে ওই 0.2%-এর সবটুকুই কী হবে? আয়নে ভেঙে যাবে। অর্থাৎ যতটুকুনি দ্রবীভূত হবে ততটুকুনি আয়নে ভেঙে যাবে। এটাই হচ্ছে স্বল্পদ্রাব্য লবণের একটা বৈশিষ্ট্য। মানে ধর AgCl একটা স্বল্পদ্রাব্য লবণ। তো স্বল্পদ্রাব্য লবণ মানে ধরে নিলাম এর 0.1% দ্রবীভূত হলো। অ্যাকোয়াস মানে কি বোঝাচ্ছে? 0.1% দ্রবীভূত হয়েছে। AgCl কি সলিড, সেই সলিড থেকে AQ লিখছি, মানে ধরে নিলাম ওইটুকুনি অংশ কি হয়েছে? দ্রবীভূত হয়েছে। অ্যাকোয়াস মানে ওইটুকুনি অংশ কি হয়েছে? দ্রবীভূত হয়েছে। এবং যতটুকুনি অংশ দ্রবীভূত হবে পুরোটাই কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। Ag প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস। ওকে, তার মানে এখান থেকে যদি 1% দ্রবীভূত হয় তাহলে 1% কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। অর্থাৎ 99% কি আছে? আনডিসোসিয়েটেড অবস্থায় আছে। তাহলে 99% আনডিসোসিয়েটেড অবস্থায় আছে, আর 1% কি আছে? আয়নে বিয়োজিত অবস্থায় আছে। তাহলে এই 1% ডিসোসিয়েটেড পার্ট আর এই 99% আনডিসোসিয়েটেড পার্ট, এদের মধ্যে কি হবে? একটা সাম্য অবস্থা গঠন হবে। অর্থাৎ আমার 99% আনডিসোসিয়েটেড পার্ট অর্থাৎ AgCl সলিড আর 1% ডিসোসিয়েটেড পার্ট অর্থাৎ Ag প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস, এদের মধ্যে কি হবে? একটা সাম্য অবস্থা গঠন হবে। এদের মধ্যে কি হবে? একটা সাম্য অবস্থা গঠন হবে। অর্থাৎ যদি এখান থেকে 1% দ্রবীভূত হয় তাহলে এই 1%-এর পুরোটাই আয়নে ভেঙে যাবে। এই 1%-এর পুরোটাই আয়নে ভেঙে যাবে। অর্থাৎ দ্রবণে কি থাকবে? দ্রবণে থাকবে 99% আনডিসোসিয়েটেড সলিড AgCl, আর থাকবে 1% Ag প্লাস আর Cl মাইনাস আয়ন। আর এদের মধ্যে কি তৈরি হবে? একটা আয়নীয় সাম্যাবস্থা। এদের মধ্যে তৈরি হবে একটা আয়নীয় সাম্যাবস্থা। এটাই হচ্ছে স্বল্পদ্রাব্য লবণের কি একটা বৈশিষ্ট্য। এইবার আমরা পড়ব স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফল, KSP। স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফলকে কি বলা হয়? KSP।
অ্যাকচুয়ালি আমি কি বললাম, স্বল্পদ্রাব্য লবণ যদি এবি একটা স্বল্পদ্রাব্য লবণ হয় তাহলে ও দ্রবণে কি করবে, একটা আয়নীয় সাম্যাবস্থা গঠন করবে। আয়নীয় সাম্যাবস্থা গঠন করবে কার সাথে, এ প্লাস বি মাইনাসের সাথে। এ প্লাস বি মাইনাসের সাথে ও কী করবে, একটা আয়নীয় সাম্যাবস্থা গঠন করবে। তাহলে এই সাম্যাবস্থা যখন গঠন করছে তাহলে এর যে সাম্য ধ্রুবক হবে, এর যে সাম্য ধ্রুবক হবে সেটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। এর যে সাম্য ধ্রুবক পাবো সেটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। দেখ কী করে এর সাম্য ধ্রুবক কী পাচ্ছি, এর সাম্য ধ্রুবক কী পাচ্ছি, তাহলে এর সাম্য ধ্রুবক কী লিখব, তাহলে এর সাম্য ধ্রুবক আমি কী লিখব, কে কে ইজিক্যাল টু কী লিখছি, তো সাম্য ধ্রুবক বার করার নিয়ম কি, ওপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইড বাই নিচে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এ প্লাস অ্যাকুয়াস ইন্টু বি মাইনাস অ্যাকুয়াস ডিভাইড বাই কি এ বি সলিড, ডিভাইড বাই কি এ বি সলিড, ডিভাইড বাই কি এ বি সলিড। এবার তোরা জানিস সলিড এবির গাঢ়ত্ব কি 1, আমরা জানি কঠিন পদার্থের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব কত ধরা হয়, 1 একক ধরা হয়, 1 একক ধরা হয়। তাহলে আমার কে ইজিক্যাল টু কি পাচ্ছি, কে ইজিক্যাল টু পাচ্ছি এ প্লাসের গাঢ়ত্ব ইন্টু কি পাচ্ছি বি মাইনাসের গাঢ়ত্ব। ওকে, তাহলে আমি কি বললাম, তাহলে এই কেটাকেই এবার কি বলবো, কেএসপি, এই কেটাকেই আমি কি বলছি, কেএসপি। তাই আমি কি বলেছিলাম, এই যে সাম্যাবস্থা গঠিত হচ্ছে এই সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবক পাবো সেটাই হচ্ছে কেএসপি। দেখ দেখ এর সাম্য ধ্রুবক কি, কে বার করলাম, সলিডের সক্রিয় ভর কি 1, তো সলিডের সক্রিয় ভর যদি 1 বসাই তাহলে কে ইজিক্যাল টু কি পাচ্ছি এ প্লাস অ্যাকুয়াস ইন্টু বি মাইনাস অ্যাকুয়াস। তাহলে এই কেটাকেই এখন কি বলবো, কেএসপি, এই কেটাকেই আমি কি বলবো, কেএসপি। তাহলে দ্রাব্যতা গুণফল কি, দ্রাব্যতা গুণফল হচ্ছে এই যে স্বল্পদ্রাব্য লবণ যে সাম্যাবস্থা গঠন করছে সেই সাম্য অবস্থার যে সাম্য ধ্রুবক সেটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে সাম্য ধ্রুবকটাই কি হচ্ছে, দ্রাব্যতা গুণফল। তাহলে স্বল্পদ্রাব্য লবণের সাম্য ধ্রুবককেই আমরা কি বলবো, দ্রাব্যতা গুণফল। কেএসপি ইজিক্যাল টু কি লিখছি, এ প্লাস অ্যাকুয়াস ইন্টু বি মাইনাস অ্যাকুয়াস। চলো এবার আমরা কিছু লবণের দ্রাব্যতা গুণফল দেখি কি করে বার করব। তো প্রথমে তোমাকে এজিসিএল দিয়ে দিল, এজিসিএল সলিড। তাহলে এটা কি করবে, এটা কি হবে, একটা আয়নীয় সাম্যাবস্থা গঠন করবে, এজি প্লাস অ্যাকুয়াস প্লাস সিএল মাইনাস অ্যাকুয়াস। তাহলে এর দ্রাব্যতা গুণফল আমি কি লিখবো, এর দ্রাব্যতা গুণফল আমি লিখবো কেএসপি ইজিক্যাল টু ক্যাটায়নটা কি, ক্যাটায়নের গাঢ়ত্ব ইন্টু অ্যানায়নের গাঢ়ত্ব। তাই তো হয়েছে, কেএসপি ইজিক্যাল টু কি হয়েছে, লবণ থেকে যে ক্যাটায়ন পাচ্ছি সেই ক্যাটায়নের গাঢ়ত্ব আর লবণ থেকে যে অ্যানায়ন পাচ্ছি সেই অ্যানায়নের গাঢ়ত্বের গুণফল, এটাই তো কেএসপি, এটাই তো কেএসপি। এবং একটা কথা, উষ্ণতা সাথে কেএসপি কিন্তু ডিপেন্ড করে, যে কোনো কে টার্ম উষ্ণতার ওপর ডিপেন্ড করবে, উষ্ণতা বাড়লে কেএসপি বাড়বে, উষ্ণতা কমালে কেএসপি কমবে। এবার তোমাকে যদি এজিসিএল না দিয়ে তোমাকে যদি এটা দেয় CA3PO4 ক্যালসিয়াম ফসফেট, তাহলে এর কেএসপি কত হবে, এর কেএসপি কত হবে। তো চলো দেখি এই লবণটা আয়নে ভাঙলে কি দাঁড়ায়। তাহলে এ আয়নে বিয়োজিত হয়ে কি সাম্যাবস্থা তৈরি করছে, ক্যালসিয়াম 3 CA3, মানে তো আমি লিখবো 3CA2+। হলো, ক্যালসিয়ামের যোজ্যতা কত 2, ক্যালসিয়াম কটা আছে 3টে, তাই 3CA2+। ফসফেট কটা আছে 2টো, তাহলে আমি লিখবো 2PO4 3-। তাহলে এর ক্ষেত্রে কেএসপি কি হবে, ক্যাটায়নের গাঢ়ত্ব, ক্যালসিয়াম 2+ গাঢ়ত্ব হলো। এবার এর কোএফিসিয়েন্ট কত 3, তো কোএফিসিয়েন্টটা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়, কোএফিসিয়েন্টটা কোথায় চলে যায়, পাওয়ারে, ইন্টু PO4 3-, অ্যানায়নটা হচ্ছে PO4 3- হলো এর গাঢ়ত্ব, এর কোএফিসিয়েন্ট কত 2, তাহলে পাওয়ারে কি চলে যাবে 2, পাওয়ারে কি চলে যাবে 2। তাহলে দ্রাব্যতা গুণফল লেখার সময় যাদের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট আসবে তাহলে তাদের ক্ষেত্রে তোমাদের কোএফিসিয়েন্টটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এবং কোএফিসিয়েন্টগুলো কোথায় চলে যাবে, পাওয়ারে চলে যাবে, কোএফিসিয়েন্টগুলো কি হবে, পাওয়ারে চলে যাবে। ওকে, তো এইভাবে কেএসপি বার করা হয়। আর কি বললাম, উষ্ণতার ওপর কেএসপি ডিপেন্ড করে, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা গুণফল কি হয়, বাড়ে, উষ্ণতা কমালে দ্রাব্যতা গুণফল কি হয়ে যায়, কমে যায়। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এটা, স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। চলো দেখি।
আচ্ছা, তো আমি ধরে নিই একটা স্বল্পদ্রাব্য লবণ AXBY, একটা স্বল্পদ্রাব্য লবণ AXBY, এটা একটা স্বল্পদ্রাব্য লবণ এবং নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণে এর দ্রাব্যতা আমি ধরে নিলাম S মোল পার লিটার। দ্রবণে এর দ্রাব্যতা ধরে নিলাম S মোল পার লিটার। ওকে, এটা কি ধরে নিলাম? দ্রাব্যতা। এবং আমি প্রথমেই বলেছি দ্রাব্যতাটা কি? লবণটি যতটা পরিমাণ দ্রবণের মধ্যে গুলে যাবে, বাংলা ভাষায় কি বলে? গুলে যাওয়া। যতটা পরিমাণ গুলে যাবে সেটাই ওর দ্রাব্যতা। মানে যদি লবণটি দ্রবণে Y পরিমাণ গুলে যায় তাহলে লবণের দ্রাব্যতা Y। যদি দ্রবণে লবণটি S পরিমাণ গুলে যায় তাহলে দ্রাব্যতা কত? S। তাহলে দেখ, তাহলে AXBY এই লবণের দ্রাব্যতা আমি ধরে নিয়েছি কি? S মোল পার লিটার। তো দ্রাব্যতা S মোল পার লিটার মানে লবণটি জলীয় দ্রবণে S পরিমাণ কি হয়ে যাবে? গুলে যাবে। আর লবণটি জলীয় দ্রবণে গুলে যাচ্ছে মানে কি? লবণটি জলীয় দ্রবণে গুলে যাচ্ছে মানে আয়নে বিয়োজিত হচ্ছে। গুলে যাচ্ছে মানে আয়নে বিয়োজিত হচ্ছে। তার মানে যদি লবণটি দ্রাব্যতা S হয় তার মানে লবণটির S পরিমাণ দ্রবণে গুলে যাচ্ছে, অর্থাৎ লবণটির S পরিমাণ আয়নে ভাঙছে। লবণটির S পরিমাণ আয়নে ভাঙছে, কারণ গুলে যাওয়া মানেই আয়নে ভাঙা, গুলে যাওয়া মানেই আয়নে ভাঙা। ওকে, তো আমি দেখি AXBY এই লবণটি সলিড অবস্থায় আছে। একে জলীয় দ্রবণে দিলে কি হবে? স্বল্পদ্রাব্য লবণ। স্বল্পদ্রাব্য লবণ মানেই একটা আয়নীয় সাম্যাবস্থা গঠন করবে, অর্থাৎ ওর খুব কম পার্সেন্ট কী হবে? আয়নে বিয়োজিত হবে। তাহলে আয়নে ভাঙলে কি হবে? A এর যোজ্যতা কার কাছে আছে? Y এর কাছে আছে। B এর যোজ্যতা কার কাছে আছে? X এর কাছে আছে। এটাই সংকেতের নিয়ম, তাহলে A কতগুলো আছে? X সংখ্যক আছে। তাহলে X A Y প্লাস, কারণ সামনে ক্যাটায়ন থাকে, পরে অ্যানায়ন থাকে, প্লাস B কতগুলো আছে? Y আছে। B এর যোজ্যতা কি? X, আর B আছে কতগুলো? Y। তাহলে YB X মাইনাস। তাহলে AXBY কে আয়নে ভাঙলে কি পাচ্ছি? XAY প্লাস অ্যাকোয়াস, YB X মাইনাস অ্যাকোয়াস। এইভাবে ও কী করবে? আয়নে ভেঙে যাবে এবং এদের মধ্যে একটা কি হবে? আয়নীয় সাম্যাবস্থা গঠিত হবে। এবার আমি কি বলেছি? এর দ্রাব্যতা কত? S। তাহলে দ্রাব্যতা S মানে অর্থাৎ S পরিমাণ কি হয়ে যাবে? গুলে যাবে। আর যত পরিমাণ গুলে যাবে তত পরিমাণ কি হবে? আয়নে ভেঙে যাবে। তত পরিমাণ কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। তাহলে দ্রাব্যতা S মানে S পরিমাণ কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। S পরিমাণ কি হবে? আয়নে ভেঙে যাবে। হলো? তাহলে দ্রাব্যতা S মানে এখানে AY এর গাঢ়ত্ব হবে S, BX এর গাঢ়ত্ব হবে S। AY প্লাসের সংখ্যা কত? X সংখ্যক, তাহলে এটা হবে XS। আর Y, এবার BX মাইনাসের সংখ্যা কত? Y, তাহলে এটা হবে YS। ওকে, তো আমি একটু নয় ভেঙে বলে দিচ্ছি। ধর AgCl, একটু নয় ভেঙে বলে দিই। AgCl ভাঙলে কি পাবো? Ag প্লাস Cl মাইনাস। আমি যদি বলি এর দ্রাব্যতা S, তাহলে Ag প্লাসের গাঢ়ত্ব কত হবে? S, আর এর গাঢ়ত্ব কত হবে? S। কি করে? আচ্ছা, কি করে সেটাও দেখাই, কি করে এটা পাচ্ছি সেটাও দেখাই। চল, আমি বলে দিলাম এর দ্রাব্যতা হচ্ছে 1 মোল পার লিটার। এর দ্রাব্যতা AgCl এর দ্রাব্যতা 1 মোল পার লিটার। তার মানে দ্রাব্যতা 1 মোল পার লিটার মানে 1 মোল পরিমাণ কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। কারণ আমরা জানি দ্রাব্যতা যেটা হয় সেইটুকুনি অংশই কি হয়? আয়নে ভেঙে যায়। তাহলে দ্রাব্যতা 1 মোল মানে আমার 1 মোল পরিমাণ কি হয়ে যাবে? আয়নে ভেঙে যাবে। তাহলে 1 মোল AgCl দ্রবীভূত হয়ে কি তৈরি করবে? 1 মোল Ag প্লাস, আর কি তৈরি করবে? 1 মোল Cl মাইনাস। এবার দ্রাব্যতা যদি S মোল পার লিটার হয়, তাহলে S মোল দ্রবীভূত হয়ে কি তৈরি করবে? S মোল Ag প্লাস, S মোল Cl মাইনাস। দ্রাব্যতা যদি 2 মোল পার লিটার হয় তাহলে 2 মোল দ্রবীভূত হয়ে কি করবে? 2 মোল Ag প্লাস আর 2 মোল Cl মাইনাস তৈরি করবে। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে CaF2 নিই, এবার লবণটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে কি নিলাম? CaF2। তো CaF2 নিলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2F মাইনাস। তাহলে ভাবো এর যদি 1 মোল পার লিটার দ্রাব্যতা হয়, এর দ্রাব্যতা যদি 1 মোল পার লিটার হয় তাহলে 1 মোল দ্রবীভূত হয়ে কি তৈরি করবে? 1 মোল ক্যালসিয়াম 2 প্লাস আর 2 মোল F মাইনাস। এই যে 2 মোল F মাইনাস। তার মানে এর দ্রাব্যতা তুই যদি S মোল ধরিস, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস কত তৈরি হবে? S মোল। আর 2F মাইনাস কত তৈরি হবে? 2S মোল। ওকে, তাহলে
CaF2 লবণের দ্রাব্যতা যদি 1 মোল পার লিটার হয় তাহলে 1 মোল দ্রবীভূত হয়ে তৈরি করবে 1 মোল ক্যালসিয়াম 2+ আর 2 মোল F-। আর দ্রাব্যতা যদি S মোল পার লিটার হয় তাহলে S মোল দ্রবীভূত হয়ে তৈরি করবে S মোল ক্যালসিয়াম 2+ আর 2S মোল F-। এইভাবে তাহলে এর দ্রাব্যতা কত? S মোল পার লিটার, তার মানে S মোল দ্রবীভূত হয়ে আমার এখানে তৈরি করবে কি X S মোল AY প্লাস Y S মোল BX মাইনাস, এইভাবে আসবে। অর্থাৎ যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেগুলো গুণ হয়ে যাবে, যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেগুলো গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম AY প্লাসের গাঢ়ত্ব কত? AY প্লাসের গাঢ়ত্ব হচ্ছে XS মোল পার লিটার, আর BX মাইনাসের গাঢ়ত্ব কত? BX মাইনাসের গাঢ়ত্ব YS মোল পার লিটার। মোল পার লিটার মানে মোলারিটি। এবার এর KSP কি হবে? এর দ্রাব্যতা গুণফল KSP ইজিক্যাল টু কি লিখতে পারি? ক্যাটায়নের গাঢ়ত্ব, তো ক্যাটায়নকে AY প্লাস কোএফিসিয়েন্ট কত? X পাওয়ারে X ইন্টু অ্যানায়নের গাঢ়ত্ব, অ্যানায়নকে BX মাইনাস, তাহলে এর কোএফিসিয়েন্ট কত? Y, তো কোএফিসিয়েন্ট কোথায় চলে যাবে? পাওয়ারে। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। AY প্লাসের গাঢ়ত্ব কত? XS হোল টু দি পাওয়ার X, আর BX মাইনাসের গাঢ়ত্ব কত? YS, তাহলে কি হবে? YS হোল টু দি পাওয়ার Y, YS হোল টু দি পাওয়ার Y। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? KSP ইজিক্যাল টু লিখতে পারো X টু দি পাওয়ার X Y টু দি পাওয়ার Y, আর কি পাও? S টু দি পাওয়ার X ইন্টু S টু দি পাওয়ার Y। তাহলে এদেরকে গুণ করলে কি পাবো? S টু দি পাওয়ার X আর S টু দি পাওয়ার Y, এদেরকে গুণ করলে পাবো S টু দি পাওয়ার X প্লাস Y। গুণ করলে কি পাবো? S টু দি পাওয়ার X প্লাস Y। তাহলে এটাই হচ্ছে KSP আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে KSP মানে দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। সম্পর্কটা কি? KSP ইজিক্যাল টু X টু দি পাওয়ার X ইন্টু Y টু দি পাওয়ার Y ইন্টু S টু দি পাওয়ার X প্লাস Y। এবার তোমাকে পরীক্ষায় বলল, তাহলে আমি এখানে কি পেলাম? KSP ইজিক্যাল টু X টু দি পাওয়ার X Y টু দি পাওয়ার Y S টু দি পাওয়ার X প্লাস Y, যখন লবণটা হচ্ছে AXBY, যখন লবণটা হচ্ছে AXBY। এবার বলো, যখন লবণটা AgCl, যখন লবণটা AgCl, তখন KSP মানে দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতার মধ্যে সম্পর্কটা কি হবে? তাহলে দেখো এখানে AgCl এর ক্ষেত্রে X কত? 1, কিছু নেই, আর Y কত? 1, কারণ এটা 1:1 টাইপ সল্ট, এটা 1:1 টাইপ সল্ট। তাহলে তুমি বসাও, তাহলে KSP, তাহলে X এর জায়গায় 1 বসাও, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1 S 1 প্লাস 1, তাহলে এখানে তোমার কি আসছে? KSP ইজিক্যাল টু আসছে A স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে AgCl এর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। এবার AgCl না দিয়ে তোমাকে এখানে যদি CaF2 দেয়, তো CaF2 ক্ষেত্রে ক্যালসিয়ামের কাছে X কত? 1, আর F2 মানে Y কত? 2। ক্যালসিয়াম দেখো AXBY এর সঙ্গে CaF2 কে তুলনা করো, AXBY এর সঙ্গে CaF2 কে তুলনা করো, তাহলে X ইজিক্যাল টু কি? কিছু নেই মানে 1, Y ইজিক্যাল টু কি? 2, তাহলে X ইজিক্যাল টু 1, Y ইজিক্যাল টু 2। তাহলে এর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কি হবে? KSP 1 টু দি পাওয়ার 1 Y টু দি পাওয়ার Y মানে 2 টু দি পাওয়ার 2, আর এখানে S টু দি পাওয়ার 1 প্লাস 2 ইজিক্যাল টু কত আসছে? 4S কিউব। কত আসছে? 4S কিউব। তাহলে এটা হচ্ছে CaF2 লবণের ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। নেক্সট আমি আসি Zn3PO4 হোল 2 জিঙ্ক ফসফেট। তা তুমি AXBY এর সঙ্গে Zn3PO4 হোল 2 কে তুলনা করো, তো তুলনা করলে তুমি কি পাচ্ছ? তুলনা করলে তুমি পাবো X ইজিক্যাল টু 3 আর Y ইজিক্যাল টু কি পাবে? 2, Y ইজিক্যাল টু 2। তাহলে এর ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কি হবে? KSP X টু দি পাওয়ার X মানে 3 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2 S টু দি পাওয়ার 3 প্লাস 2। তাহলে এক্ষেত্রে KSP ইজিক্যাল টু কত আসছে? 3 কিউব মানে 27 ইন্টু 4 মানে কত আসছে? 108, আর এখানে আসছে S টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে জিঙ্ক ফসফেটের ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। তো ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি। ওকে, ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি। আর এখান থেকে বাকি কি আছে? কিছু নিউমেরিক্যালস করাতে হবে। আজকের ক্লাসে আমি কোনো নিউমেরিক্যালস করাইনি, কিন্তু তোমাদের কথা দিয়ে যাচ্ছি
নিউমারিক্যালসের ক্লাস তোমাদের আসবে মানে আয়নিক ইকুইলিব্রিয়ামের ওপর নিউমারিক্যালসের ক্লাস তোমাদের আসবে। ওকে, তাহলে ক্লাসটিকে এখানেই শেষ করি। জয় হিন্দ, জয় ভারত।